তাহলে এখানে হচ্ছে 279 কোশ্চেন, হ্যাঁ আমাদের প্রথম যে কোশ্চেনটা সেটা হচ্ছে কি আমাদের 65 years old woman, old patient has noticed worsening tiredness, weight loss, shortness of breath over the last 6 months. Lymphadenopathy আছে, splenomegaly আছে, and his peripheral blood leukocyte count হচ্ছে অনেক বেশি। তারপরে হচ্ছে which one of the following is the most appropriate next step in obtaining the diagnosis? আচ্ছা, কোন একটা ওল্ড এজের পেশেন্ট, হ্যাঁ, তার যদি হোয়াইট সেল তথা লিম্ফোসাইট কাউন্ট যদি অনেক বেশি থাকে, তাহলে আমরা কি ডায়াগনোসিস নিব মাথায়? Lymphocytic leukemia, chronic lymphocytic leukemia. Yes, CLL, লিউকোসাইটিক লিউকেমিয়া। তো এটা কিন্তু খুব কমন সিনারিও, হ্যাঁ, ওল্ড এজের পেশেন্ট, তারপর লিম্ফোসাইট কাউন্ট যদি অনেক বেশি থাকে, এবং এখানে সাথে ওরা বি সিমটমও দিয়ে দিছে, টায়ার্ডনেস আছে, ওয়েট লস আছে, শর্টনেস অফ ব্রেথ আছে, হ্যাঁ। সো এটা হচ্ছে আমাদের সিএলএল। আচ্ছা, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ ইন অবটেনিং দ্য ডায়াগনোসিস? অ্যাবডোমিনাল আল্ট্রাসাউন্ড, ব্লাড স্মিয়ার এক্সামিনেশন উইথ ইমিউনোফেনোটাইপিং, বোন মেরো বায়োপসি, সিটি অ্যাবডোমেন, লিম্ফ নোড বায়োপসি, কোনটা করব? Blood smear examination করব, blood smear examination and immunophenotyping যেটা। ইয়েস, আচ্ছা, আমরা এই ব্লাড স্মিয়ার এক্সামিনেশন প্লাস ইমিউনোফেনোটাইপিং এটা করব, রাইট। ইমিউনোফেনোটাইপিং করে যে রিসেপ্টর স্ট্যাটাস গুলো দেখবো, সেইগুলোর নাম্বারটা একটু মনে আছে কি? CD19 পজিটিভ, CD19, CD23। ইয়েস, CD19, CD23, তারপর CD5, হ্যাঁ, এই সকল রিসেপ্টর স্ট্যাটাস গুলো হচ্ছে পজিটিভ থাকে, এবং এটা হচ্ছে একটা ডেফিনিটিভ ইনভেস্টিগেশন, হ্যাঁ, ইমিউনোফেনোটাইপিংটা। ওকে, আর ব্লাড স্মিয়ার এক্সামিনেশন, এটা হচ্ছে আমরা যখন একটা পেরিফেরাল ব্লাড ফিল্ম তৈরি করব সিএলএল এর পেশেন্টের ক্ষেত্রে, তখন দেখা যাবে যে যখন আমরা ফিল্মটা তৈরি করব তখন এই ডাব্লিউবিসি গুলো ভেঙে যায়, ভেঙে গিয়ে একটা আরেকটার সাথে হচ্ছে লেগে যায়, লেগে গেলে একটা স্মার্ট সেল তৈরি করে, ঠিক আছে, স্মার্ট সেল তৈরি করে। তো এটা আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে দেখেও আমরা এটা ডায়াগনোস করতে পারি যে এই পেশেন্টটা হচ্ছে সিএলএল। ধরুন সিএলএল এর পেশেন্ট একটা, তার হচ্ছে তার আমরা ডায়াগনোস করছি যে এটা সিএলএল, কিন্তু তার তেমন কোনো হিস্ট্রি নাই, ফিভার নাই, তারপরে ওয়েট লস নাই, খুব একটা কমপ্লিকেশন নাই, তাহলে ওই পেশেন্টকে কি আমরা ট্রিটমেন্ট করব নাকি অবজারভেশনে রাখবো? আমরা ট্রিটমেন্ট করব, অবজারভেশনে রাখবো। অবজারভেশন, ঠিক আছে, আমরা অবজারভেশন করব। সিএলএল এর পেশেন্টের যদি সিম্পটোমেটিক না হয় তাহলে কোনো ট্রিটমেন্ট দেওয়ার দরকার নাই, আর যদি সিম্পটোমেটিক হয় তখন হচ্ছে আমরা ট্রিটমেন্ট করব, হ্যাঁ। আচ্ছা, এরপরে সিএলএল এর পেশেন্টের ইউজুয়ালি আমরা মনিটরিং এর জন্য যেটা করে থাকি হচ্ছে সিবিসিটা করা হয়ে থাকে ইউজুয়ালি পরীক্ষার ক্ষেত্রে দেখা যায় আর কি। আচ্ছা, পরের কোশ্চেনটাতে আমরা আসি। তাহলে ইন নেসেসারি অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স নেচার অফ দ্য লিম্ফোসাইট দিস ইজ ডুইং ইউজিং দ্য প্রসেস। আচ্ছা, এখানে আমরা তো সিএলএল ডায়াগনোস করলামই, ওরা অ্যাপ্রোপ্রিয়েট কথাগুলো খুব বলে নাই, আর আমরা যেটা জানলাম যে রিসেপ্টর স্ট্যাটাস গুলো মনে রাখতে হবে, CD5, CD19, CD23 এই সকল স্ট্যাটাস। আচ্ছা, কোন একটা পেশেন্টে দেখেন বিসিআর এবিএল জিন মিউটেশন আছে, ঠিক আছে, তখন আমরা এটা ডায়াগনোস কি করব? বিসিআর এবিএল জিন যদি মিউটেশন থাকে, সিএমএল, ঠিক আছে, এটা হচ্ছে সিএমএল। ওকে, ওরা বলে দিছে যে ইউ রিভিউইং এ 45 years old CML এর একটা পেশেন্ট, you noted that she is Philadelphia chromosome positive and you remember that this is represent the BCR-ABL gene. তাহলে what does the BCR-ABL gene code for? Alkaline phosphatase, epidermal growth factor, Tyrosine kinase, তারপরে tyrosine tyrosine kinase। আচ্ছা, ওকে, সো টাইরোসিন কাইনেজ অ্যাক্টিভিটি, যেটা আমরা এর আগে কোশ্চেনের ব্যাখ্যা জানছিলাম যে টাইরোসিন কাইনেজের অ্যাক্টিভিটি যখন বেড়ে যায় তখন হচ্ছে আমাদের ডাব্লিউবিসি প্রোডাকশন রেট হচ্ছে বেড়ে যায়, তখন ইমেচিউর, ম্যাচিউর, হাফ ম্যাচিউর বিভিন্ন স্টেজেস অফ সেলগুলো হচ্ছে আমাদের পেরিফেরাল ব্লাড ফিল্মে চলে আসে। দ্য BCR-ABL gene codes for the tyrosine kinase is in chronic myeloid leukemia. The ABL oncogene on chromosome 9 is moved to the BCR gene on chromosome 22. This result is an increased tyrosine kinase activity. Drugs that inhibit the tyrosine kinase inhibitor are now used in the treatment of chronic myeloid leukemia, in particular imatinib. Yeah. Which of the following is the most likely diagnosis? আচ্ছা, আমি 5টা অপশন পড়ার পরে আপনারা আনসার করেন, হ্যাঁ, এর আগে আনসার করেন না, জানি অনেকেই পারবেন, তারপরে করার দরকার নেই।
A 60 years old patient presents with the weight loss abdominal pain. Okay, on examination there is splenomegaly with lymphocyte count হচ্ছে 5 into 10 to the power 9. Okay, his blood film shows the cell that are larger than the lymphocyte without a visible nucleus and abundant cytoplasm with broad-based projection. আছে. So which one of the following is the most likely diagnosis? ALL, AML, CLL, CML, hairy cell leukemia. Hairy cell leukemia. So এটা হচ্ছে hairy cell leukemia. তাহলে এখানে এই যে ব্রড বেসড প্রজেকশন কথাটা বললো, এটাতে আমরা মানে যেটা ইন্ডিকেট করি সেটা হচ্ছে যে হেয়ার লাইক স্ট্রাকচার বা আমরা মাইক্রোভিলিয়া বলে থাকি আর কি। সো এইগুলো যদি থাকে তখন আমরা এটা hairy cell leukemia আইডেন্টিফাই করব। This man has the splenomegaly with the mild leukocyte count. The cells are not typical CLL because they are larger than the normal lymphocyte. তাহলে normal lymphocyte এগুলো হচ্ছে বড়। They have broad-based projection, which is why this condition is called hairy cell leukemia. It is rare from the non-Hodgkin lymphoma and characterized by pancytopenia, splenomegaly, low monocyte count. মানে এগুলো আসলে কমন কথা, হ্যাঁ, প্যানসাইটোপেনিয়া, স্প্লেনোমেগালি, লিম্ফোঅ্যাডেনোপ্যাথি, এগুলো লিউকেমিয়া পেশেন্টের কমন কথা, কিন্তু স্পেসিফিক জিনিসগুলো যদি ধরতে পারি তাহলে আমাদের ডায়াগনোসিসটা ইজি হয়ে যায় আর কি। Okay, which one of the following statements regarding iron deficiency anemia is most accurate? একটু আমরা নিজেরা অপশনগুলো পড়ে ফেলি, তারপর আনসারটা করে ফেলি। ওকে, কোনটা হবে আনসার? ডি, কোয়েলোনাকিয়া। Yes, so কোয়েলোনাকিয়াটা হচ্ছে অ্যাকচুয়ালি আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সাথে যায়। আচ্ছা, এই রেটিকুলোসাইট কাউন্ট কোন অ্যানিমিয়াতে বাড়ে? হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া, ঠিক আছে না? হেমোলাইটিক অ্যানিমিয়া, ওকে। আর এটা তো মোস্ট কমনলি ডায়েটারি ডেফিসিয়েন্সি না? পিনস এর নিডলটা হচ্ছে মেইনলি ভিটামিন B12 ডেফিসিয়েন্সি রিলেটেড করে যদি অ্যানিমিয়া হয় তাহলে সেটার জন্য হয়ে থাকে আর কি। আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। সো হুইচ underlying clotting disorder is most likely to be cause of this presentation on this occasion? A 52-year-old man with minimal change disease, nephrotic syndrome, presents to the emergency department with acutely worsening shortness of breath. On examination, blood pressure 100/60, pulse হচ্ছে 100 and regular. Respiratory rate হচ্ছে 38, অনেক বেশি। Auscultation of the chest reveals no sign of pulmonary edema. He has gross swelling of his lower limbs consistent with the underlying renal disease. So here partial pressure of oxygen হচ্ছে 6.6 কম, partial pressure carbon dioxide হচ্ছে 3.8. Which underlying clotting disorder is most likely to be cause of this presentation on this occasion? So antiphospholipid antibody syndrome, factor V Leiden mutation, occult pelvic malignancy, protein C deficiency, protein S deficiency. Protein C প্রোটিন সি deficiency. ডেফিসিয়েন্সি। হ্যাঁ, নেফ্রোটিক সিন্ড্রোমের পেশেন্টের প্রোটিন সি, প্রোটিন এস, অ্যান্টিথ্রোম্বিন 3 তিনটা ডেফিসিয়েন্সির জন্য কিন্তু আসলে থ্রম্বোএম্বোলিজম হয়, তাই না? এই পেশেন্টের আসলে ডায়াগনোসিসটা কি হয়েছে? এখানে থ্রম্বোএম্বোলিজম তো আমরা জানি, বাট এখন তার ডায়াগনোসিসটা কি? পালমোনারি এম্বোলিজম হচ্ছে। পালমোনারি অ্যাকিউট এম্বোলিজম। সিভিয়ার পালমোনারি এম্বোলিজম। সো পালমোনারি এম্বোলিজমের জন্য তার হচ্ছে শ্বাসকষ্ট বেড়ে গেছে, টাইপ 1 রেসপিরেটরি ফেলিওর হয়ে গেছে, যেখানে অক্সিজেনটা কমে গেছে আর কি, হ্যাঁ, অনেক। আচ্ছা, এখানে কিন্তু অপশনে দুইটাই আছে। আমরা তো জানি নেফ্রোটিক সিন্ড্রোম পেশেন্টের লস কিন্তু অ্যান্টিথ্রোম্বিন 3 হয়, প্রোটিন সি প্রোটিন হয়। তাহলে আমরা আনসার কেন আমরা প্রোটিন সি করলাম? দুইটাই তো আনসার হওয়ার কথা, তাই না? আচ্ছা, দেখি আমরা ব্যাখ্যাটা। প্রোটিন সিটা কেন বললো? প্রোটিন সি ডেফিসিয়েন্সি ইনকারেক্ট। প্রোটিন সি ডেফিসিয়েন্সি ইজ নট ওয়েল ডেসক্রাইবড ইন দ্য নেফ্রোটিক সিন্ড্রোম। আচ্ছা, তাহলে এটা ক্রনোলজি যদি মেনটেন করি তাহলে এটা হচ্ছে আনকমন, এতটা কমন না। আর protein S deficiency has been described in the nephrotic syndrome, and this is an acquired deficiency due to loss of free protein S in the urine. This along with the loss of antithrombin by the kidney. তাহলে antithrombin especially 3 যেটা এটা লস হয় মেইনলি, আচ্ছা, could contribute to the prothrombotic state. সুজাগত, তাহলে আমরা যেটা বুঝলাম সবচেয়ে বেশি থ্রম্বোএম্বোলিজম হচ্ছে অ্যান্টিথ্রম্বিন 3 ডেফিসিয়েন্সির জন্য।
তারপরে যদি আমরা বলি তারপরে কোনটার জন্য হয়, তারপরে হচ্ছে প্রোটিন এস এর জন্য, তারপরে কোনটা হয়, তারপরটা হচ্ছে প্রোটিন সি এর জন্য হয়। তিনটা যদি আমরা প্রায়োরিটি বেস করে সাজাই আর কি, হ্যাঁ, তাহলে অ্যান্টিথ্রম্বিন 3টার জন্য হচ্ছে সবচেয়ে বেশি থ্রম্বোএম্বোলিজম হয়, তারপর হচ্ছে প্রোটিন এস, তারপর হচ্ছে প্রোটিন সি। ওকে, পরের কোশ্চেন হচ্ছে which one of the following is the most appropriate treatment? A 38-year-old man presents with the worsening tiredness, night sweats and cough pruritus. His full blood count shows the eosinophilia, okay, অনেক বেশি আছে, and his GP checked his full blood count 6 months ago, which reveals our eosinophil count হচ্ছে 1500, আগে ছিল এখন হচ্ছে 1800, বাড়তেছে। He has no known allergies and there is no evidence of parasite detected in the multiple stool sample. তাহলে তার স্টুলের মধ্যে কোনো প্যারাসাইট নাই। Which one of the following is the most appropriate treatment? So ampicillin, corticosteroid, cyclophosphamide, interferon alpha, methotrexate. শুধু ইসোনোফিল কাউন্ট বেশি না, কোনো প্যারাসাইট নাই, তাহলে আমরা হচ্ছে এই ক্ষেত্রে আমরা কি দিতে পারি? এই ক্ষেত্রে হচ্ছে আমরা কর্টিকোস্টেরয়েড দেব। ইয়েস, সো স্টেরয়েডটা দিলেই ইসোনোফিল কাউন্ট হচ্ছে আস্তে আস্তে কমতে থাকবে। So corticosteroid here is probably the most correct answer. All we are told this is the man has eosinophilia. We are also told here there is no evidence of parasite in the stool. Apart from that, though we do not have an actual diagnosis. এটা আমরা eosinophilia হিসেবে diagnosis বা ট্রিটমেন্ট আমরা করতে পারি আর কি। আচ্ছা, পরের কোশ্চেনটা আসি আমরা, যেখানে বলছে যে which one of the following is the most likely diagnosis? সো ফিব্রিনোজেনের পরিমাণ 120, একটু কম আছে, থ্রম্বিন টাইম হচ্ছে 22 বেশি আছে, অ্যাপিটিটি 45 বেশি আছে, পিটি হচ্ছে 19 তাও বেশি, প্ল্যাটলেটটা হচ্ছে কমে গেছে, আর এখানে হোয়াইট সেল কাউন্ট কমে গেছে, উইথ অকেশনাল অ্যাবনর্মাল ইমেচিউর সেল রিপোর্টেড অন দ্য ব্লাড ফিল্মে পাওয়া গেছে, আর হিমোগ্লোবিনের পরিমাণও কমে গেছে 7.5. So a 30-year-old woman presents to her GP with a 3-day history of menorrhagia. 3 দিন ধরে menorrhagia. She has no previous history of menstrual irregularity and was previously well. On examination, she is pale and has number of bruises on her arms and legs. Blood tests are sent immediately to the hospital are reported as follow. Okay, তাহলে diagnosed কি হতে পারে? Acute lymphocytic leukemia, Acute promyelocytic leukemia, promyelocytic leukemia, immunothrombocytic purpura, meningococcal septicemia, and non-Hodgkin lymphoma. কোনটা হবে diagnosis? acute promyelocytic leukemia. Acute promyelocytic leukemia. ওকে, সো এটা আমরা জানি, ওরা যেহেতু এখানে একটা কথা বলছে যে তার হচ্ছে WBC ইমেচিউর সেল আছে, মানে হচ্ছে ব্লাস্ট সেল আছে, আর সাথে হচ্ছে এখানে দেখেন ডিআইসি ফিচার আছে, তাই না? যেখানে ফিব্রিনোজেনটা কিছুটা কমছে, থ্রম্বিন টাইমটা বাড়ছে, অ্যাপিটিটি বাড়ছে, প্রথম্বিন টাইম বাড়ছে, প্লাটলেট কমছে, এবং হচ্ছে আলটিমেটলি থ্রম্বোএম্বোলিজমের মতো হেমোলাইটিক অ্যানিমিয়ার মতো একটা ফিচারও আছে। সো ইচ এন্ড এভরিথিং এগুলো হচ্ছে আমাদের ডিআইসির দিকে যায়। হ্যাঁ, তাহলে কোনো একটা পেশেন্টের যদি এএমএল এর মতো ফিচার থাকে, দ্যাট মিনস হচ্ছে পেরিফেরাল ব্লাডে যদি ব্লাস্ট সেলের পরিমাণ বেশি থাকে, ইমেচিউর হোয়াইট সেল থাকে, সাথে যদি ডিআইসির মতো ফিচার দেয়, তাহলে এটা ডায়াগনোসিস অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া। ওকে, অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়ার যে ক্রোমোসোমাল ট্রান্সলোকেশন হয়, এটা কত হয় মনে আছে কি আমাদের? 15, 17। 15 এবং হচ্ছে 17, যতগুলো ক্রোমোসোমাল ট্রান্সলোকেশন আছে তার মধ্যে এই ক্রোমোসোমাল ট্রান্সলোকেশনটা সবচেয়ে বেশি পরীক্ষায় আসছে। হ্যাঁ, আচ্ছা, এই অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া পেশেন্টের ট্রিটমেন্টের জন্য আমরা কি দিয়ে থাকি? অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড। অল ট্রান্স রেটিনোইক অ্যাসিড, রাইট? সো এই অল ট্রান্স রেটিনোইক অ্যাসিডটা কোথায় থেকে ডেরাইভ করে আসে? ভিটামিন এ। ভিটামিন এ থেকে আসে, এইটাও পরীক্ষা আসছিল। ওকে, আচ্ছা, একটা একিউট মাইলয়েড লিউকেমিয়া, সরি একিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া বলেন, একিউট মাইলয়েড লিউকেমিয়া বলেন, আমরা পেরিফেরাল ব্লাড ফিল্মে একটা উপাদান পেয়ে থাকি, ইসোনোফিলিক সাইটোপ্লাজমিক নিডল শেপ একটা উপাদান, সেটার নাম কি? অরাল রড। অরাল রডস। ওকে, সো এইটার ক্ষেত্রে এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট কথা। আরেকটা হচ্ছে এই এএমএল এর পেশেন্ট গুলোর ক্ষেত্রে আমার ক্রোমোসোমাল ডিলেশন হিসাবে কত এবং কত নাম্বার ক্রোমোসোম ডিলেশন হলে তার প্রগনোসিস সবচেয়ে খারাপ? ক্রোমোসোম 5 and 7।
ক্রোমোসোম 5 এবং 7 এটা হচ্ছে শর্ট আর্ম গুলো যাবে, ঠিক আছে? শর্ট আর্মের অফ ক্রোমোসোম 5 এবং 7 এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, সুপার ইম্পর্টেন্ট। আর এএমএল এর পেশেন্ট গুলোর বয়স ইউজুয়ালি কিরকম থাকে? ইয়ং এজ, ইউজুয়ালি ইয়াং অ্যাডাল্ট পেশেন্ট ক্ষেত্রে বেশি হয়ে থাকে আর কি এটা, হ্যাঁ। আর এপিএমএল যেটা আছে, এপিএমএল অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকিমিয়া, এদের বয়সটা হচ্ছে এরা সাধারণত পরীক্ষাতে দেখা যায় 25-এর বেশি দেয়, হ্যাঁ, 25 এবং 30-এর কম রাখে আর কি পেশেন্টের এজ গ্রুপটা। ওকে ভাই এজ গ্রুপটা একটু বলবেন কাইন্ডলি, সবগুলা তাহলে একটু ভালো হয়। কোনটা এজ গ্রুপ? হ্যাঁ সবগুলা ভাই, লিউকেমিয়ার যে এজ গ্রুপ গুলো আছে ভাই। আচ্ছা, এই এএমএল যেটা, ঠিক আছে, এএমএল এর দেখেন এই বয়সটা কত হচ্ছে, অ্যাকিউট প্রোমাইলোসাইটিক 30, তাই না? পরীক্ষাতে দেখবেন দিবে সাধারণত আপনার 25 থেকে 30-এর মধ্যে বয়সটা দিবে। আর এএমএল এর পেশেন্টের বয়স হচ্ছে আপনার এই 25 থেকে 30-এর মধ্যে দিবে। ওকে, মানে অথবা আর একটু কম দিতে পারে, লাইক হচ্ছে 15 অথবা 18 অথবা 20 এএমএল এর পেশেন্ট গুলা। আর এএমএল এবং অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়ার ফিচার টিচার সব একই দিবে। এখন আপনি ডায়াগনোসিস কিভাবে করবেন, এটা কি অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া নাকি অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া? যদি আপনি দেখেন যে পেরিফেরাল ব্লাড ফিল্মে আপনার ব্লাস্ট সেলের পরিমাণ 20% এর বেশি, ওরা বলেই দিবে যে পেরিফেরাল ব্লাড ফিল্মে হিউজ পরিমাণে ব্লাস্ট সেল আছে, আর সাথে হচ্ছে লিউকেমিয়ার ফিচার দেয়, তাহলে আপনার ডায়াগনোসিস অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। অথবা অররসও যদি দেয় তাও আপনার ডায়াগনোসিস অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়া। আর অ্যাকিউট মাইলয়েড লিউকেমিয়ার সাথে যদি আপনার ডিআইসির ফিচার খালি অ্যাড করে দেয়, তখন আপনার ডায়াগনোসিস কিন্তু এটা হচ্ছে অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া, ডিআইসির ফিচার যদি অ্যাড করে দেয়, হ্যাঁ, এটা। আচ্ছা, এরপরে সিএমএল এর পেশেন্টের বয়সটা তো বললাম যে 40 থেকে 50 অথবা 45 থেকে 55 এরকম এজে অর্থাৎ পেশেন্টে দিয়ে থাকে। সিএলএল এর পেশেন্ট গুলা ইউজুয়ালি 55 বছরের বেশি যাদের বয়স, স্পেশালি ওল্ড এজের পেশেন্টের ক্ষেত্রে সিএলএলটা হয়। আর এএলএল যেটা, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে হয়ে থাকে, ঠিক আছে? বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে এএলএল হয়, ইউজুয়ালি দেখা যায় 8-10 বছর যাদের বয়স তাদের ক্ষেত্রে হচ্ছে আমার এএলএলটা ইউজুয়ালি হয়ে থাকে আর কি, হ্যাঁ। এইগুলো হচ্ছে আপনার আস্তে আস্তে যখন আমরা পড়বো, কোশ্চেন সলভ করব, তখন বয়সটা প্লাস হচ্ছে কোশ্চেনের সাথে আমাদের অ্যাডাপ্টেশন চলে আসবে। আচ্ছা রোকাইয়া, আপনার আপু আপনার এখান থেকে একটু নয়েজ আসে, তো একটু আপনার যখন কথা বলবেন তখন একটু আনমিউট করে কথা বললেন আর কি। আচ্ছা, পরের কোশ্চেন আসি। হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? ইউ আর আস্কড টু প্রোভাইড দ্য অ্যাডভাইস অন দ্য 35 years old man who is admitted under the maxillofacial surgeons for the exacerbation of wisdom teeth. The only concern was that she has developed the prolonged bleeding after a tooth extraction 10 years previously and had required suturing. Besides this, she gives no other history of bleeding. What is the most likely diagnosis? Factor 9 deficiency, factor 8 Leiden, factor 12 deficiency, primary antiphospholipid syndrome, von Willebrand disease. ভন উইবার ডিজিজ। তাহলে টুথ এক্সট্রাকশনের একটা হিস্ট্রি আছে, তাই না? ওকে, যেখানে তার একটা ব্লিডিং ছিল, ব্লিডিং হচ্ছে প্রলং ব্লিডিং, ব্লিডিং টাইম প্রলং। ওকে, আর এখানে যেটার ক্ষেত্রে ফ্যামিলি হিস্ট্রি কিছু বলছে, আদার্স কোনো হিস্ট্রি নাই, তাই না? ওকে, সো 9 নাম্বার খুব একটা কমন না, এটা বর্ন উইলিব্রান্ড ডিজিজ বলা যায় আর কি, কারণ এটার ক্ষেত্রে আমাদের ক্লটিং টাইমটা মেনলি হচ্ছে বেশি থাকে, ঠিক আছে? ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সির ক্ষেত্রে অ্যাপিটিটি যেটা, এটার পরিমাণ হচ্ছে বেশি থাকে। সো ফ্যাক্টর 5 যেটা, এটার ক্ষেত্রে আমাদের অ্যাপিটিটি এগুলো টাইম বেশি থাকবে। ফ্যাক্টর 12 ডেফিসিয়েন্সি জানি না, প্রাইমারি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম যেটা, সেটার ক্ষেত্রে তো দেখা যায় থ্রম্বোএম্বোলিজমের ফিচার দিবে, অথবা রিকারেন্ট মিসক্যারেজের একটা হিস্ট্রি দিবে, অ্যাবর্শনের হিস্ট্রি দিবে, সো এগুলো কিছু নাই। আর বর্ন উইলিব্রান্ড ডিজিজ, এটার ক্ষেত্রে আমরা জানি যে একটা প্ল্যাটলেটকে আরেকটা প্ল্যাটলেটের সাথে জোড়া লাগানোর জন্য যে বর্ন উইলিব্রান্ড ফ্যাক্টর লাগে, সেই ফ্যাক্টরটাতে থাকে না। সো এখানে প্ল্যাটলেটের ফাংশনাল ডেফিসিয়েন্সি হয়ে থাকে, যার জন্য হচ্ছে আমাদের ব্লিডিং টাইমটা মেইনলি এই ডিজিজের ক্ষেত্রে বাড়ে। আচ্ছা, বর্ন উইলিব্রান্ড ডিজিজ কি অটোসোমাল রিসেসিভ, এক্স লিঙ্ক রিসেসিভ, অটোসোমাল ডমিনেন্ট, কোন টাইপ? অটোসোমাল ডমিনেন্ট। অটোসোমাল ডমিনেন্ট। সো অটোসোমাল ডমিনেন্ট হওয়ার জন্য মেল ফিমেল ইকুয়ালি এফেক্টেড হবে, এবং ডিজিজের ম্যানিফেস্টেশনটা হচ্ছে আর্লি হবে। এটা যদিও 35, এত এজে না, আরো একটু আর্লি দেয়।
আচ্ছা, আরেকটা কথা হচ্ছে বন উইলিব্রান্ড ডিজিজকে আপনি ট্রিটমেন্ট করার জন্য কোন জিনিসটা দিয়ে ট্রিটমেন্ট করবেন, কি দিয়ে ট্রিটমেন্ট করবেন? ট্রানএক্সামিক অ্যাসিড। ওকে, ইনিশিয়ালি আপনি ট্রানএক্সামিক অ্যাসিড দিলেন, তারপরে ডেজমোপ্রেসিন। ডেসমোপ্রেসিন, হ্যাঁ। ডেজমোপ্রেসিন, ইয়াপ। সো এটা হচ্ছে ট্রিটমেন্ট অফ চয়েস। এটা কি করে ডেজমোপ্রেসিনটা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলের যে এন্ডোথেলিয়াম থাকে, সেই এন্ডোথেলিয়াম থেকে বন উইলিব্রান্ড ফ্যাক্টরটা হচ্ছে বের হয় বা সিনথেসিস হয়। তো এই ডেজমোপ্রেসিনটার কাজ হচ্ছে ওই এন্ডোথেলিয়াম থেকে আপনার বন উইলিব্রান্ড ফ্যাক্টরটাকে সে বের করে নিয়ে আসবে, ঠিক আছে, মানে বের করতে হেল্প করবে বা স্টিমুলেশন দিবে আর কি। সো বন উইলিব্রান্ড ফ্যাক্টর যখন রিলিজ হবে তখন হচ্ছে এই কোয়াগুলোপ্যাথিটা আলটিমেটলি কারেক্টেড হবে। ওকে, আর আরটা হচ্ছে একটা সিনারি খেয়াল রাখবেন, বন উইলিব্রান্ড ডিজিজে ইউজুয়ালি এরকম সিনারি দেয় না। পরীক্ষা যেটা দিবে সেটা হচ্ছে ওরা প্রথম দিন টাইমটা বেশি দেয়, অ্যাপিটিটের মানটা বেশি দিবে, দিয়ে সেটা বলবে যে একটা 30 বছর বা 40 বছর একটা পেশেন্ট, ঠিক আছে, সরি 30-40 না, আপনার অথবা 15-16 বা সোজা কথা 20 বছরের কম একটা পেশেন্ট, তার হচ্ছে এপিস্টেক্সিস হচ্ছে, মেনোরেজিয়া হচ্ছে, কথাগুলো খেয়াল রাখবেন। 15-16 বছরের একটা পেশেন্ট, তার এপিস্টেক্সিসের হিস্ট্রি আছে অথবা মেনোরেজিয়ার হিস্ট্রি আছে, তার সাথে বলবে তার ফ্যামিলিতে তার বাপের, মায়ের, ভাইয়ের, বোনের কোনো কারো একটা এরকম ব্লিডিং রিলেটেড একটা ডিসঅর্ডার আছে। তার সাথে যদি পিটির মান প্রথম দিন টাইম প্লাস অ্যাপিটিটির মান, হ্যাঁ, বেশি থাকে, তখন আপনি ডায়াগনোস করে দিবেন সুন্দর করে এটা হচ্ছে বন উইলিব্রান্ড ডিজিজ। আর এটা হচ্ছে অটোসোমাল ডমিনেন্ট কন্ডিশন। আর এটা ট্রিটমেন্টের জন্য আমাদের ড্রাগ অফ চয়েস বা ইন্টারভেনশন অফ চয়েস হচ্ছে আমাদের হচ্ছে করতে হবে, তাকে ডেজমোপ্রেসিন দিতে হবে। So this lady has prolonged breeding time, okay, after the previous dental extraction, and bone Willebrand disease can affect both men and women. It is inherited in the autosomal dominant manner. It is typically causes the menorrhagia, nosebleeds, and post-operative bleeding, as well as the excessive bleeding following the dental extraction. Yep. ফ্যাক্টর 8 ডেফিসিয়েন্সি এবং ফ্যাক্টর 9 ডেফিসিয়েন্সি আমরা তো জানি, দুইটাই হচ্ছে আমাদের হেমোফিলিয়া এ এবং হেমোফিলিয়া বি, দুইটাতে অ্যাপিটিটির মান বাড়ে, কোনটাতে সবচেয়ে বেশি বাড়ে মনে আছে কি? হেমোফিলিয়াতে হচ্ছে বেশি বাড়ে, ইয়েস। হিমোফিলিয়া এ যেটা, হ্যাঁ, এটাতে হেমোফিলিয়া বি এর চেয়ে মানে কমনলি পাওয়া যায় এবং অ্যাপিটিটির মানটা হচ্ছে বেশি বাড়ে। ওকে, পরের কোশ্চেন আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? স্যারাম ইপিও হচ্ছে কম আছে এবং জ্যাক2 মিউটেশন পজিটিভ, এইটুকু দিয়ে আমাকে একটা ডায়াগনোসিস এখানে বলবেন, কি হতে পারে এটা ডায়াগনোসিস? পলিসাইথেমিয়া রুব্রা ভেরা। এক্স্যাক্টলি, পলিসাইথেমিয়া রুব্রা ভেড়া। তাহলে হোয়াট ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস? এটা হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রা ভেড়া, জ্যাক2 মিউটেশন পজিটিভ, খুব ইম্পর্টেন্ট কথা। আরেকটা পয়েন্ট হচ্ছে এই পলিসাইথেমিয়া রুব্রা ভেড়া পেশেন্টের যেই আপনার থাকে, হিমোগ্লোবিনের পরিমাণ তো আমরা জানি বেশি থাকে, তাই না? ম্যানের ক্ষেত্রে কত বেশি থাকে খেয়াল আছে? 18.5 So, আচ্ছা, এটা একটু খেয়াল রাখেন, নতুন যে গাইডলাইনটা আসছে সেটাতে বলছে ম্যানের ক্ষেত্রে হচ্ছে 16.5 তার বেশি হবে, আর ফিমেলের ক্ষেত্রে হচ্ছে 16 এর বেশি হবে, ঠিক আছে? আগের গাইডলাইনটাতে ছিল 18.5 আর 16.5, হ্যাঁ। ওকে, তাহলে এইটুকু মনে রাখেন, হিমোগ্লোবিনের পরিমাণ এখানে বেশি থাকবে। পলিসাইথেমিয়াতে ইএসআর কি থাকবে, কম না বেশি? ইএসআর হচ্ছে কম থাকবে। হ্যাঁ, ইএসআর হচ্ছে কম থাকবে, শরীরে চুলকানি থাকবে, যদি গরম পানিতে গোসল করতে যায় তাহলে পেশেন্টের শরীরে পুরাইটাস হবে, চুলকানি হবে, এটা একটা পয়েন্ট মনে রাখতে হবে। আচ্ছা, কোন পেশেন্টের যদি এনিহাউ তার যদি ডিহাইড্রেশন হয় তার জন্য পলিসাইথেমিয়া হতে পারে, আর যদি জ্যাক2 মিউটেশন করে পলিসাইথেমিয়া হয় সেটাকে বলা হয় পলিসাইথেমিয়া রুব্রা ভেড়া বা প্রাইমারি পলিসাইথেমিয়া, অথবা কোন একটা পেশেন্টের সিওপিডির জন্য হতে পারে, অথবা সে অ্যালকোহল খাইছে, অথবা পেশেন্টের হচ্ছে হাই অ্যালটিটিউড বা উপরে উঠছে, ঠিক আছে, যদি এই ধরনের পেশেন্ট হয় তাদেরও পলিসাইথেমিয়া হতে পারে, এবং সেই পলিসাইথেমিয়া বলা হয় থাকে সেকেন্ডারি পলিসাইথেমিয়া। সেকেন্ডারি পলিসাইথেমিয়াতে আপনার ইরিথ্রোপয়েটিনের পরিমাণ কম হবে না বেশি হবে? বেশি হবে, ঠিক আছে। তাহলে প্রাইমারি এবং সেকেন্ডারি পলিসাইথেমিয়া পার্থক্য করা একটা ভালো অপশন হচ্ছে ইরিথ্রোপয়েটিন, যেটা হচ্ছে প্রাইমারিতে হচ্ছে কম হবে আর সেকেন্ডারিতে হচ্ছে বেশি হবে।
প্রাইমারিতে ইউজুয়ালি জ্যাক2 মিউটেশনটা হয়। জ্যাক2 মিউটেশনের ফলে তার হচ্ছে যে আমাদের বোন মেরু থেকে যে সেলুলার যে অ্যাক্টিভিটি গুলো, এই অ্যাক্টিভিটিগত সেল প্রোডাকশনের যে অ্যাক্টিভিটি গুলো, এগুলো হচ্ছে বেড়ে যায়। সেই জন্য এই পলিসাইথেমিয়া রুব্রা ভেড়া যেটা, এটা হচ্ছে একটা মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার, ঠিক আছে। যেহেতু এটা একটা মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার, সো দেখা যেতে পারে আপনার এই কন্ডিশন থেকে আপনার একিউট কন্ডিশন অন্য আদার্স কোনো ফর্মে চলে যেতে পারে। অর্থাৎ একটা মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার থেকে অন্য যে কোনো লিউকেমিয়াতে এটা টার্ন নিতে পারে। এটা হতে পারে এরকম আছে একিউট মাইলয়েড লিউকেমিয়া বা একিউট লিম্ফোসাইটিক লিউকেমিয়া, ঠিক আছে। অর্থাৎ যে কোনো লিউকেমিয়াতে সেটা টার্ন নিতে পারে। আর যেহেতু এটা মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডার, কখনো কখনো দেখা যায় মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডারের ইনিশিয়ালি সব সেলের সেলুলারিটি হচ্ছে বাড়ে, সব সেল কাউন্টের সেলুলারিটি হচ্ছে বাড়ে। এটা আরবিসিও বাড়তে পারে, ডাব্লিউবিসি বাড়তে পারে, আবার হচ্ছে আপনার প্লাটলেটও বাড়তে পারে। কিন্তু একটা সার্টেন স্টেজ পরে গিয়ে ওইখানে ফাইব্রোব্লাস্ট সেল বোন মেরুতে হচ্ছে আপনার অ্যাক্টিভেটেড হয়, ঠিক আছে। যেহেতু প্লাটলেটটা প্রোডাকশন বাড়ে, তখন হচ্ছে এখানে ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টর রিলিজ হয়। ওই ফাইব্রোব্লাস্ট গ্রোথ ফ্যাক্টরটা ফাইব্রোব্লাস্ট হচ্ছে তৈরি করে, তখন নর্মাল যে বোন মেরু সেলগুলো থাকে সেগুলো হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল দ্বারা রিপ্লেস হয়ে যায়, অর্থাৎ বোন মেরুটা হচ্ছে ফাইব্রোসিস হয়ে যায়। তখন দেখা যায় ওই এট দ্য এন্ড স্টেজে, একদম লাস্টের দিকে, বোন মেরুটা হচ্ছে আপনার ইনিশিয়ালি কিন্তু হাইপার সেলুলার ছিল এবং লাস্টে দেখা যায় হচ্ছে একদম হাইপোসেলুলার হয়ে যায়। হ্যাঁ, তখন হচ্ছে ওই যে প্যানসাইটোপেনিয়া বা অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ার মতো একটা ফিচার বা রূপ ধারণ করে আর কি। ওকে, সো দিস মেন হেড আজকে ভাইয়া যে কোনো ইয়েস, যে কোনো পলিফারেটিভ ডিসঅর্ডারে, মাইলোপলিফারেটিভ ডিসঅর্ডারের ক্ষেত্রে আপনার সকল সেলের পরিমাণ বাড়ে, তো সেই জন্য ব্লাডের ভিসকোসিটি হচ্ছে বেড়ে যায়, ঠিক আছে। যখন ব্লাডের ভিসকোসিটি বাড়বে তখন হাইপার মানে এটা কি বলে, হাইপার সিনড্রোমটার নামটা যে কি, হাইপার ভিসকোসিটি সিনড্রোম যেটা আর কি, হাইপার ভিসকোসিটি সিনড্রোম ডেভেলপ করবে। লাইক পেশেন্টের হেডেক থাকবে, পেশেন্টের ডিজিনেস থাকবে, পেশেন্টের ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাকের মতো ফিচার থাকবে, পেশেন্টের থ্রম্বোএম্বোলিজমের ফিচার থাকবে, পেশেন্টের বার্চারি সিনড্রোমের ফিচার থাকবে, অর্থাৎ হাইপার ভিসকোসিটি যে সিনড্রোম গুলো আছে সেগুলো দেখা দিবে। জি ভাইয়া, কি জানি বলতেছিলেন আপনি? আপনার সিউডো পলিসাইথেমিয়া আর হচ্ছে পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, এটার মধ্যে যদি ডিফারেন্সিয়েট করতে যাই তাহলে মানে আমরা কোন জিনিসটা আসলে চেক করব? সিউডো পলিসাইথেমিয়া অথবা আপনার পলিসাইথেমিয়া রুব্রা ভেরা, এটার ক্ষেত্রে সিউডো পলিসাইথেমিয়াতে ইরিথ্রোপয়েটিন নরমাল থাকবে, ঠিক আছে। এখানে রিলেটিভ ডিহাইড্রেশন হবে ব্লাডে, ওকে। ডিহাইড্রেশন কিন্তু সিউডো পলিসাইথেমিয়া করে, অর্থাৎ ডিহাইড্রেশনের যে পেশেন্ট থাকবে সেই পেশেন্টটা আপনার ইরিথ্রোপয়েটিন করলে এটা নরমাল পাবেন। প্রাইমারি পলিসাইথেমিয়াতে ইরিথ্রোপয়েটিন করলে এটা কম পাবেন। সেকেন্ডারি পলিসাইথেমিয়াতে ইরিথ্রোপয়েটিন করলে ইরিথ্রোপয়েটিন লেভেল হচ্ছে বেশি পাবেন। সো এটা দিয়ে হচ্ছে আপনি ডায়াগনোস করতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে প্রাইমারি, এটা হচ্ছে সেকেন্ডারি, আর এটা হচ্ছে সিউডো পলিসাইথেমিয়া। গেজবক সিনড্রোম আরটা হচ্ছে ডিহাইড্রেশন, এই দুইটা কজে আছে, স্পেশালি হচ্ছে সিউডো পলিসাইথেমিয়ার আর কি কজ। ওকে, আমরা নেক্সট কোশ্চেনে চলে আসি, 10 নম্বর কোশ্চেন। এখানে বলছে হোয়াট ইজ দ্য মোস্ট হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি ডায়াগনোসিস। এখানে এএলটির পরিমাণ ওকে বেশি আছে 132, অ্যালবুমিন 37, ক্রিয়েটিন 205 বেড়ে গেছে, পটাশিয়াম 6.1, সোডিয়াম প্লাটলেট কমে গেছে, হোয়াইট সেল কাউন্ট হচ্ছে 10.2, and WBC MCP হচ্ছে 104, সিস্টোসাইটস আর সিন অন দ্য পেরিফেরাল ব্লাড প্রিমিয়াম পাওয়া গেছে, যেখানে হচ্ছে আমাদের 76 থেকে এমসিবিটা হচ্ছে 96, এটা নরমাল, ওকে। আর এখানে হিমোগ্লোবিন কম, তাহলে এখানে হিমোগ্লোবিন কম, সিস্টোসাইট আছে, এখানে প্লাটলেট কমছে, রেনাল ইনভলভমেন্ট আছে, ক্রিয়েটিনিন বাড়ছে। So a 62 years old woman presents to the emergency department with bleeding around her gums and bruising. She has recently visited a farm with her granddaughter and both of them have suffered from the diarrhea over the past few days. এই যে একটা কথা চলে আসছে, খুব ইম্পর্টেন্ট, ডায়রিয়া। Medication of notes include the omeprazole for reflux and reflux and trimethoprim for urinary tract infection. So here BP 152/55/92 and pulse হচ্ছে 80 regular. Her chest is clear, abdomen is soft and non-tender. While you examine her, she suffers a short generalized tonic-clonic seizure. তাহলে নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে। হ্যাঁ,
আমাকে একটা ডায়াগনোসিস বলুন তো, এটা কি হতে পারে? thrombocytopenic purpura. হ্যাঁ হ্যাঁ, Thrombotic thrombocytopenic TTP. purpura. এক্স্যাক্টলি, থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, রাইট। তাহলে এখানে আমরা দেখেন যে ফিচার গুলো আমরা পাচ্ছি, একটা হচ্ছে নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা তাদের বেশি থাকে, তাই না, এই পেশেন্ট গুলোর। সো এখানে ওরা ক্রনিক সিজারের একটা কথা বলছে, একটা কথা। 2 নম্বরটা, এটা বাচ্চাদের হয় নাকি অ্যাডাল্টের হয়? এটা হচ্ছে অ্যাডাল্ট এজের পেশেন্টের হয়, যার জন্য বয়স হচ্ছে 62। আর হাস যেটা হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম, এটা কাদের ক্ষেত্রে বেশি হয়? বাচ্চাদের। বাচ্চাদের এটা বেশি হয়, হাস। আচ্ছা, ওকে। সাথে এই কোনটার মধ্যে টেম্পারেচার বেশি থাকে, টিটিপি তে বেশি থাকে নাকি হাসের ক্ষেত্রে বেশি থাকে টেম্পারেচার? TTP তে বেশি থাকে। টিটিপি তে ফিভার তথা টেম্পারেচার বেশি থাকে, হাসের ক্ষেত্রে কম থাকে। নিউরোলজিক্যাল ইনভলভমেন্টটা বেশি কাদের হয়, হাসে হয় নাকি টিটিপি তে হয়? TTP তে ভাই। TTP তে টিটিপি তে। রেনাল ইনভলভমেন্টটা কাদের বেশি হয়? হাসে বেশি। হাসে বেশি হাসে। হয়, ইয়েস, ওকে। আচ্ছা, এখন আমাকে বলেন বাকি যে প্লাটলেট 2 ক্ষেত্রে কম থাকে, হেমোলাইটিক অ্যানিমিয়া 2 ক্ষেত্রেই থাকে। সো এগুলো হচ্ছে কমন জিনিস। আচ্ছা, ট্রিটমেন্টের ক্ষেত্রে হাসের ট্রিটমেন্টটা আমরা কি দিয়ে থাকি? Plasma exchange. আচ্ছা, ইনিশিয়ালি তো আমরা হচ্ছে মেইনলি যেটা করি সেটা হচ্ছে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিই, হ্যাঁ, সাপোর্টিভ ট্রিটমেন্ট। তারপরে যদি অ্যাটিপিক্যাল হাস হয়, খেয়াল রাখবেন কিন্তু কথাটা, কোনো পেশেন্টের ডায়রিয়ার পরে যদি হাসের মতো ফিচার আসে, তাহলে এটাকে বলা হয় অ্যাটিপিক্যাল, হ্যাঁ। লাইক কোনো একটা পেশেন্টের ক্যান্সার, অথবা কোনো একটা পেশেন্টের অন্য কোনো একটা ডিজিজ ছিল, বা কোনো একটা মেডিকেশন খাইছিল, খাওয়ার পরে যদি তার হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম আসে, তাহলে সেগুলোকে বলা হয় অ্যাটিপিক্যাল হেমোলাইটিক ইউরেমিক সিনড্রোম। আর কোন একটা পেশেন্টের যদি ডায়রিয়ার পরে হয়, সেটাকে বলা হয় টিপিক্যাল। টিপিক্যালের ক্ষেত্রে যেটা বলছে, জাস্ট সাপোর্টিভ ট্রিটমেন্ট, দ্যাটস এনাফ। অ্যাটিপিক্যাল হাস যখন আপনার কাছে চলে আসবে, তখন আপনার ট্রিটমেন্টে আসবে এই যে আপনি একটু আগে বললেন যে প্লাজমা। থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরার ট্রিটমেন্ট অফ চয়েস কি? Plasma exchange. IVIG দেওয়া যায় প্লাজমা এক্সচেঞ্জ। ইয়েস। সো থ্রম্বোটিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা হওয়ার পিছনে যে এনজাইমটা কাজ করে, সেই এনজাইমটার নাম কি? কোন এনজাইমটা ডেফিসিয়েন্সি থাকে? সুপার ADAMTS 13. MTS13। ADAMTS13 এনজাইমটার হচ্ছে ডেফিসিয়েন্সি থাকে। এই ADAMTS13টা যে কাজটা করে সেটা হচ্ছে, আমরা তো জানি, একটু আগে সেটা শুনছিলাম যে বন উইলিব্রান যে ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে আমাদের এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হয়। এন্ডোথেলিয়াম থেকে যখন এটা রিলিজ হয়, এটার পরিমাণ থাকে আকার আকৃতিতে, সেটা থাকে একটা বড় জিনিস, ঠিক আছে, একটা প্যান্টামেরিক বা মাল্টিমেরিক একটা উপাদান। অর্থাৎ নর্মালি যে কাজটা হয়, কারো বডিতে ADAMTS13 যে এনজাইমটা আছে, সেই এনজাইমটা হচ্ছে যখন বর্ন উইলিব্রান ফ্যাক্টরটা আমাদের এন্ডোথেলিয়াম থেকে রিলিজ হয়, তখন এটাকে ভেঙে ভেঙে ছোট করে, ছোট ছোট টুকরায় পরিণত করে ADAMTS13 এনজাইমটা। আর বর্ন উইলিব্রান ফ্যাক্টরের নর্মাল কাজ বলছিলাম কি, একটা প্লাটলেটকে আরেকটা প্লাটলেটের সাথে সে জোড়া লাগাবে। অর্থাৎ বডির কোনো একটা জায়গা কেটে গেল, ওই জায়গাতে ব্লিডিংটা স্টপ করানোর জন্য একটা প্লাটলেটকে আরেকটা প্লাটলেটের সাথে লাগাবে, অ্যাজ লাইক সিমেন্টের মতো কাজ করবে, ঠিক আছে, ওকে। যদি বর্ন উইলিব্রান ফ্যাক্টরেরটা বড় থাকে, হ্যাঁ, যদি বড় থাকে আকার আকৃতিতে, অর্থাৎ যাতে এন্ডোথেলিয়াম থেকে তো বড় হিসাবে আকার আকৃতিতে সে রিলিজ হয়, যখন সেটা বড় থাকবে, তখন তার শক্তি বেশি থাকবে। অর্থাৎ কোনো ব্যক্তির শরীরে যদি ADAMTS13টা ডেফিসিয়েন্সি থাকে, তাহলে এই বর্ন উইলিব্রান ফ্যাক্টরকে কেউ ভাঙতে পারবে না। ফলে আলটিমেটলি বর্ন উইলিব্রান ফ্যাক্টরটা হচ্ছে বড় থাকবে। এই বড় জিনিসটা করবে কি, বেশি বেশি পরিমাণে প্লাটলেটকে একত্রে জোড়া লাগাই দিবে। বেশি বেশি পরিমাণে যখন জোড়া লাগাবে, তখন প্লাটলেট বেশি বেশি পরিমাণে থ্রম্বাস ফর্মেশন করবে। তখন ছোট ছোট ভেসেল গুলাকে অক্লুড করে বিভিন্ন ধরনের ডিজিজ ম্যানিফেস্টেশন করবে। যখন অতিরিক্ত প্লাটলেট থ্রম্বাস ফর্মেশনে মানে চলে যাবে, তখন হচ্ছে পেরিফেরাল ব্লাডে হচ্ছে আমাদের প্লাটলেটের পরিমাণ কমে যাবে, দ্যাট মিন্স ওইখানে থ্রম্বোসাইটোপেনিয়া হবে। আর ছোট ছোট ব্লাড ভেসেল গুলোকে যখন একটু করে পার্শিয়াল অক্লুড করবে, তখন ওদিক দিয়ে যখন আমাদের আরবিসি গুলো যাবে পার্শিয়াল অক্লুড করা লুমেন দিয়ে, তখন দেখা যাবে আরবিসি গুলো ভেঙে যাচ্ছে। এটাকে বলে মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া। এটা হাসের ক্ষেত্রে হয় সেম, এবং হচ্ছে আমাদের টিটিপির ক্ষেত্রে এটা সেম হয়ে থাকে। সেই জন্য আমরা মাইক্রো এনজিওপ্যাথিক হেমোলাইটিক অ্যানিমিয়া তথা হেমোলাইটিক অ্যানিমিয়ার ফিচার হচ্ছে পেয়ে থাকি। তো যেহেতু এখানে
টিটিপির ক্ষেত্রে এনজাইমের ডেফিসিয়েন্সি থাকে, সেহেতু আমার ট্রিটমেন্টটা হবে ওই এনজাইমটা পেশেন্টকে দিতে হবে। তাহলে ওই এনজাইমটা আমি কোথায় থেকে পাবো হচ্ছে নর্মাল যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তির কাছ থেকে আমি প্লাজমা নিয়ে, যার বডিতে এই এনজাইমটা ডেফিসিয়েন্সি আছে তার বডিতে ওই এনজাইমটা, ওই প্লাজমাটা, নর্মাল পার্সনের প্লাজমাটা হচ্ছে দিয়ে দিব। এটাই বলা হয়েছে প্লাজমা এক্সচেঞ্জ হচ্ছে তার জন্য একটা গুরুত্বপূর্ণ ট্রিটমেন্ট। ওকে, তারপরে আসি আমার নেক্সট কোয়েশ্চেন। এ 32-year-old man comes to the clinic for routine review. He had a emergency splenectomy after the falling of a horse some 1 year earlier. Which one of the following would you expect to see on blood film? Or rods, Hens body, Haul-Jolly body, Pappenheimer bodies, and Schwann cell? Haematology body. তাহলে আমরা হচ্ছে হাউল-জলি বডি পাবো। এখানে হাউল-জলিটা কেন পাচ্ছি? হাউল-জলি বডিটা এখানে হাউল-জলি বডি কেন পাচ্ছি? অর্থাৎ পেশেন্টের স্প্লিন নাই, হ্যাঁ, হাইপোস্প্লিনিজম বা স্প্লেনেক্টমি করা যে পেশেন্ট গুলো থাকে তাদের ক্ষেত্রে আমরা হাউল-জলি বডি পেয়ে থাকি। ইয়েস, সো এরকম একটা ডিজিজ বলেন যে ডিজিজে স্পেশালি আমাদের হাইপোস্প্লেনিজম হয়ে থাকে এবং সেখানে আমরা হাউল-জলি বডি শব্দটা পাবো। কোন ডিজিজ? জিআইটির একটা ডিজিজ, Celiac disease. সিলিয়াক ডিজিজ। ইয়াপ, ঠিক আছে, সিলিয়াক ডিজিজ। আরেকটা ভাই বলছিল সিকেল সেল এনিমিয়া। হ্যাঁ, সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে আমরা হাউল-জলি বডি পাবো। কেন? ওই যে স্প্লিনটা হচ্ছে ওইখানে সিকুয়েস্ট্রেশন হইতে হইতে অটো ইনফ্রাক্ট হয়ে যায় এবং অটো হাইপোস্প্লেনিজম হয়ে যায় আর কি, ঠিক আছে, অর্থাৎ তার কাজ বা ফাংশনটা হচ্ছে আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। সো এই জন্য আমরা সিকেল সেল ডিজিজের ক্ষেত্রে আমরা হাউল-জলি বডি পেয়ে থাকি। হেন্স লেড পয়জনিং এ কি পাওয়া যায়? আচ্ছা, হেন্স বডিটা কোথায় পাওয়া যায় একটু বলতে পারেন? G6PD তে ভাই, G6PD. G6PD ডেফিসিয়েন্সিতে। ইয়েস, ল্যাড পয়জনিং এর পেশেন্টের ক্ষেত্রে কি পাবো আমরা? Basophilic stiffling. ঠিক আছে, বেজোফিলিক স্টিফলিং। এটা ডায়াগনোসিস করা, ল্যাড পয়জনিং ডায়াগনোসিস করার কিছু অপশন আপনার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কোন একটা হাউস রেনোভেশনের কাজ করে, হ্যাঁ, হাউস রেনোভেশনের কাজ করে এরকম যদি কোনো একটা পেইন্টার বা কোনো একটা ব্যক্তির কথা বলে এবং সে যদি ল্যাড দ্বারা কোনো ওয়েতে যদি ল্যাড দ্বারা এক্সপোজার হয় সেটা একটা কথা বলবে। আরেকটা হচ্ছে এদের ক্ষেত্রে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হবে, ঠিক আছে। তার মানে তার যে ফিচারটা দিবে সেক্ষেত্রে অ্যানিমিয়া দিবে, তার সাথে এমসিবি এর পরিমাণ কমাই দিবে, এমসিএইচ যেটা তার পরিমাণও তারা কমাই দিবে, ঠিক আছে। আর সাথে বেজোফিলিক স্টিফলিং এই শব্দটা দিয়ে দিবে, অথবা আমার সিডারোব্লাস্ট, ঠিক আছে, রিং সিডারোব্লাস্ট এই শব্দটা ওরা আমরা দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে আমরা এটা রিং সিডারোব্লাস্ট না, এই যে বেজোফিলিক স্টিফলিং, তাহলে এগুলো দিয়ে আমি বলে দিব যে এটা হচ্ছে আমাদের ল্যাড পয়জনিং। রিং সিডারোব্লাস্ট কোথায় পাওয়া যায়? Sideroblastic anemia. সিডারোব্লাস্টিক অ্যানিমিয়াতে আমরা রিং সিডারোব্লাস্ট পেয়ে থাকি। অরডস তো জানি কোথায় পাই, আর পেপেনহাইমারস বডিটা কোথায় পাওয়া যায়? এটাও তো হাইপোস্প্লেনিজমে পাওয়া যায়। তবে এটা মেইনলি এর ক্ষেত্রে পাওয়া যায়, আপনার খুব সম্ভবত অ্যাকিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিক পেশেন্টের ক্ষেত্রে। এটা সরি না, এটা হচ্ছে মাইলোডিসপ্লাসিয়া যে পেশেন্ট থাকে, হ্যাঁ, মাইলোডিসপ্লাসিয়া, তাদের ক্ষেত্রে হচ্ছে পেপেনহাইমার বডি এই শব্দটা পাওয়া যায় মাইলোডিসপ্লাসিয়াতে। Okay, so Pappenheimer bodies are the granules of the iron found in the red cell, typical inclusion body formed by the phagosome, which exploited exclusive amount of iron. এটা হচ্ছে ডিসপ্লাসিয়াতে পাওয়া যায় আর কি, মাইলোডিসপ্লাসিয়াতে। আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। 72-year-old man comes to the clinic for review and he has been suffering from the increasingly severe fatigue over the course of the past few months. His brother was recently diagnosed with the myelofibrosis and he is concerned that he may have some things. So, which of the following is the most common symptom, presentation of myelofibrosis? Fatigue, left upper quadrant pain, night sweats, thrombosis, weight loss. ফ্যাটিক। এই শব্দটা দিবে যদি আমার এই ধরনের এই মাইলোফাইব্রোসিস শব্দগুলো আসে, তাহলে ফ্যাটিক শব্দটা ওরা দিবেই মাস্ট। হ্যাঁ,
মাইলোফাইব্রোসিসের যে পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলোর ইনিশিয়ালি পেরিফেরাল ব্লাড ফিল্মে তাদের সেল কাউন্ট কি কম হবে নাকি বেশি হবে? কম হবে প্যানসাইটোপেনিয়া। ইনিশিয়ালি বেশি থাকে, পরবর্তীতে আর পাওয়া যায় না, ড্রাই ট্র্যাপ হয়। হ্যাঁ, ইনিশিয়ালি বেশি থাকবে। হ্যাঁ, কারণ তখন ওই যে আপনার ওই প্লাটলেট ড্রাইভ গ্রোথ ফ্যাক্টরটার জন্য সবগুলো স্টিমুলেটেড পাই, ইরেথ্রয়েড, মাইলয়েড, ম্যাক্রোক্যারিওসাইট সবগুলো সেলের সিরিজ স্টিমুলেশন হয়, যার জন্য ইনিশিয়ালি হচ্ছে হাইপার সেলুলার স্টেট তৈরি হয়। এবং এখানে মেইনলি আপনার পেশেন্টগুলো দেখা যাবে যে হাইপার ভিসকোসিটি সিনড্রোম নিয়ে পেশেন্টগুলো আসবে। আর লেট স্টেজে গিয়ে হচ্ছে পেশেন্টটা ওই যে বোন মেরুটা হচ্ছে যেটা বললাম ফাইব্রোব্লাস্ট সেল দিয়ে ফাইব্রোসিস হয়ে যায়, নর্মাল সেলগুলো রিপ্লেসড হয়ে যায়, তখন হচ্ছে প্যানসাইটোপেনিয়ার ফিচার নিয়ে আমাদের কাছে আসে। Okay, a 38-year-old woman is prescribed 3 units of blood after heavy pervaginal loss following the delivery of her 5th child. তাহলে দেখেন একটা 5টা বাচ্চার ডেলিভারি একটা কথা বলছে, এবং তাকে ব্লাড দেওয়া হয়েছে 3 ইউনিট। 20 minutes into the first unit of the blood she spikes and temperature বাড়ছে and suffers rigors. এটা আমরা এমনি বলে ফেলতে পারি যে ডায়াগনোসিসটা কি? hemolytic transfusion reaction. হ্যাঁ, তাহলে এটা হচ্ছে যেহেতু আমার 20 মিনিট পরে তার একটা টেম্পারেচার বেড়ে গেল বডিতে এবং কাঁপাকাঁপি শুরু, কাঁপুনি সহ জ্বর চলে আসলো, তাহলে এটা আমি বলতে পারি অ্যাকিউট হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন। হ্যাঁ, এবং এটা কেন হলো? প্রিভিয়াসলি সে কিন্তু ব্লাড পাইছে, তাই না? এর আগেও 5বার তার একটা ডেলিভারি, 5টা বাচ্চার ডেলিভারি হয়েছে, সো তার কোনো না কোনো ওয়েতে সে ব্লাড পাইছে। আর এখন ব্লাড দেওয়ার জন্য আগে থেকে তার বডিতে অ্যান্টিবডি তৈরি ছিল, আর এখন ব্লাড পাওয়ার পরে নতুন একটা হোয়াইট সেল গেল, ঠিক আছে? ঠিক আছে, সো ওইটার এগেনস্টে আগে থেকে অ্যান্টিবডি তৈরি ছিল, সো সাথে সাথে এই বিক্রিয়াটা হয়ে গেল আর কি। তাহলে যে অপশন গুলো আছে অনেক বড় বড়, আমরা আচ্ছা ডিলেড হেমোলাইটিক ট্রান্সফিউশন রিঅ্যাকশন, না ডিলেড তো না, মাত্র 20 মিনিট। A reaction between white cell antibodies in patient, আচ্ছা কোশ্চেনটা কি জানতে চাইছিল, which one of the following is the most likely cause, কারণটা কি? হ্যাঁ, তাহলে ডিলেট না, reaction between white cell antibodies in patient and white cell in the unit of blood producing a febrile non-hemolytic transfusion reaction। আচ্ছা ওকে, এটা নন হেমোলাইটিক, এটাও যায়। অ্যানাফাইলাক্সিস না, অ্যানাফাইলাক্সিস তো না, and immediate hemolytic transfusion reaction a cause of administration of the RS positive না, septicemia resulting from the transfusion of unit of blood and contaminated by the bacteria না, ব্যাকটেরিয়া তো ইজিলি, আচ্ছা ব্যাকটেরিয়া দ্বারা ইনফেক্টেড হয় কি জিনিস ট্রান্সমিশন করলে? প্লেটলেট। প্লেটলেট। আচ্ছা এখানে তুলনামূলকভাবে আমরা আনসারটা বলতে পারি বি নাম্বার না, নন হিমোলাইটিক। হ্যাঁ নন ফেব্রাইল yes febrile reaction. Reaction between the white cell antibodies in the patient and white cell in the unit of blood producing a febrile non-hemolytic transfusion reaction. A reaction between the white cell antibodies in the patient and white cells in the unit of blood producing a febrile non-hemolytic transfusion reaction is the most likely cause of presentation. Please note that white cells are leukodepleted from packed red cell units, which has been moderately in the UK since 1999. Measured potentially reduce the risk of variant Kurzweil-Jacob disease transmission by the transfusion, although it isn't possible to totally eliminate them. Okay. নিউরোলজিতে পড়তে গেলে আমরা ক্রুজওয়েল-জ্যাকব ডিজিজটা পাবো। হ্যাঁ, এবং এটার ক্ষেত্রে একটা কথা ওরা বলবে যে হিস্ট্রিতে যে পেশেন্ট 1999 এর আগে সে হচ্ছে ব্লাড ট্রান্সফিউশন পাইছিল, ঠিক আছে, ব্লাড ট্রান্সফিউশন পাইছে, কারণ এরপরে হচ্ছে যখন ব্লাড ট্রান্সফিউশন দেওয়া হয় ওই দেশে, তখন হচ্ছে ক্রুজওয়েল-জ্যাকব ডিজিজ আছে কি নাই এটা একটু ইভালুয়েট করে দেওয়া হয়, আর আগে 1999 এর আগে সেগুলো ইভালুয়েট করতো না। তো এই জন্য হচ্ছে কোনো পেশেন্টের যদি লাইক সেরেব্রাল সিনড্রোম অথবা সাথে হচ্ছে মায়োক্লোনিক জার্ক নিয়ে আসে, একটা ইয়াং এজের পেশেন্ট বা ওল্ড এজের পেশেন্ট, তখন সেটা দেখা যেত আমরা ডায়াগনোস থাকে ক্রুজওয়েল-জ্যাকব ডিজিজ। সো আমরা এগুলো নিউরোলজিতে পাবো আর কি। হ্যাঁ, আচ্ছা এখানে জানতে চাইছে হচ্ছে গিয়ে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ আর প্রেজেন্টেশন, মোস্ট লাইকলি কজ কি? সিআরপি বেশি আছে, ক্রিয়েটিন ওকে, পটাশিয়াম, সোডিয়াম, প্ল্যাটলেট ভালো, ডাব্লিউবিসি ভালো আছে,
আমার এই এখানে যেটা হয়েছে হিমোগ্লোবিন হচ্ছে কম হয়ে গেছে উইথ লো রেটিকুলোসাইট কাউন্ট অর ডিফারেন্সিয়াল। আচ্ছা, তাহলে হিমোগ্লোবিন কম, রেটিকুলোসাইট কাউন্টও কম। A 22-year-old woman with a history of hereditary spherocytosis, এটা একটা সুন্দর কথা চলে আসছে। আপনি আমাকে বলেন একটা হেরিডিটারি স্পেরোসাইটোসিসের পেশেন্টের লো লিউকোসাইট, তাহলে এটা ডায়াগনোসিস কি? Parvovirus B19 infection. Yep. So parvovirus associated aplastic anemia, ঠিক আছে? যেহেতু রেটিকুলোসাইট কাউন্ট কম, হ্যাঁ, রেটিকুলোসাইট কাউন্ট কম, তাহলে আমার বলতে পারি যে বোন মেরু থেকে যে ইরেথ্রয়েড যে সিরিজটা আছে এটা তৈরি হচ্ছে না। এবং এটা হচ্ছে মানে যে সকল পেশেন্টগুলো হেরিডিটারি স্পেরোসাইটোসিস থাকে, সিকেল সেল অ্যানিমিয়ার পেশেন্ট থাকে, সেই পেশেন্টগুলো যদি পারভোভাইরাস B19 দ্বারা ইনফেক্টেড হয় তখন তাদের ক্ষেত্রে এই সিনারিওটা হয়ে থাকে। এটা কিন্তু সুপার ইম্পর্টেন্ট একটা সিনারিও পরীক্ষার জন্য। আপনি খেয়াল রাখবেন হেরিডিটারি স্পেরোসাইটোসিস আর এটা হচ্ছে সিকেল সেল ডিজিজ, এই দুইটা পেশেন্টের যদি ওরা জাস্ট এই কথাটা বলে দেয় যে লো রেটিকুলোসাইট কাউন্ট, আপনি মাথায় নিয়ে নেবেন যে এটা পারভোভাইরাস অ্যাসোসিয়েটেড আপনার অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা আমরা একটু সিনারিটা শেষ করি। Hereditary spherocytosis presents to the ED with the shortness of breath with severe lethargy. Over the past few days, she has also been suffering from flu-like symptoms, joint pains, and flushed cheeks. One of her children has also been ill recently with the flu-like symptoms and similar flushed face. Examination, her BP 150 থেকে 82, pulse হচ্ছে 82 regular, and she has a temperature 37.9 and her cheeks looks flushed with the erythematous rash. এটা হচ্ছে যে স্ল্যাপ চিক্স বলে অথবা ফিফথ ডিজিজ বলে, ঠিক আছে? এটা আর কি, যেটা হচ্ছে পারভোভাইরাস ইনফেকশনের ক্ষেত্রে আমরা পেয়ে থাকি, ফ্লাশিং ফেস, এই ধরনের কথাগুলো আছে। তারপর থেকে জয়েন্ট পেইনস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কথা পারভোভাইরাস রিলেটেড। তাহলে জয়েন্ট পেইন, ফ্লাশিং ফেস বা ফ্লাশিং চিক্স, তারপরে ইরাইথেমাটাস র্যাশ, এগুলো ইন্ডিকেট করে যে পারভোভাইরাস ইনফেকশন। ওকে, ওরা কি জানতে চাইছে? which one of the following is the most likely cause of her presentation? So এই যেটা পারভোভাইরাস B19। আচ্ছা, এখানে দেখেন হাউলজলি বডি পাওয়া গেছে ব্লাড ফিল্মে, তো আপনি একটা ডায়াগনোসিস বলেন না এখান থেকে কোনটা হতে পারে? ইয়াপ, হাইপোস্প্লেনিজম। আমার এখানে which of the following most likely next investigation আমরা কোনটা করতে পারি? হাইপোস্প্লেনিজম সিলিয়াক ডিজিজ হলে TTG অ্যান্টিবডি সিলিয়াক ডিজিজ। তাহলে NT-GGP অ্যান্টিবডি। একটু জাস্ট 30 সেকেন্ড। ওকে, তাহলে এটা আমাদের হচ্ছে অ্যান্টি টিস্যু ট্রান্সগ্লুটামিনেজ অ্যান্টিবডি, যেটা হচ্ছে সিলিয়াক ডিজিজের ক্ষেত্রে পাই, এবং যেখানে হচ্ছে এটা হাইপোস্প্লেনিজম পাওয়া যায়, যার জন্য হাউলজলি বডি এখানে পেরিফেরাল ব্লাড ফিল্মে দিয়ে দেওয়া হয়েছে। আচ্ছা, সিলিয়াক ডিজিজে আরেকটা কথা খেয়াল রাখবেন, সেখানে হচ্ছে মাইক্রোসাইটিক হাইপোক্রোমিক অ্যানিমিয়া হয়। হ্যাঁ, মাইক্রোসাইটিক তার মানে দেখেন এমসিপির পরিমাণটা হচ্ছে কমাই দিছে এবং সাথে হচ্ছে অ্যানিমিয়াটা সাথে লাগাই দিছে। হ্যাঁ, আমরা একটু সিনারিটা জানার জন্য পড়তেছি। A 21-year-old woman comes to the hematology clinic for review. She described tiredness and lethargy, এই দুইটা শব্দ সিলিয়াক ডিজিজের সাথে পেশেন্টকে দিবেই, have increased over the past few months and she is worried that something serious may be wrong. আচ্ছা, সিলিয়াক ডিজিজ পেশেন্টের হাতের আমাদের যে এলবো জয়েন্ট আছে তার এক্সটেন্সর সারফেস অথবা নি জয়েন্টের যে এক্সটেন্সর সাইট আছে, এই জায়গাগুলোতে খুবই ইচি একটা রেস ডেভেলপ করে, সেটা কি বলা হয়? Dermatitis herpetiformis. Dermatitis herpetiformis, super important একটা clue. There is no past medical history of nodes, and although her mother has G6PD deficiency, she looks pale and her BP is 110/70 with no portal drop. She is thin with the BMI 19. There are no significant abnormal findings. Okay, here মানে ইনভেস্টিগেশন গুলোতে আমরা দেখলামই। তাহলে এটা হচ্ছে সিলিয়াক ডিজিজ যেখানে হাউলজলি বডি পাওয়া যায় এবং এখানে হচ্ছে টিটিজি অ্যান্টিবডি প্রেজেন্ট।
আচ্ছা নেক্সট কোশ্চেন আসি, হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি দিব আমরা? 26 years old teacher who has past medical history of type 1 diabetes. The diabetes is seen in the emergency department and she has severe purpuric rash on her lower legs and blood blister on her tongue. The blister as a tongue, purpuric rash. There is no sign of active bleeding and she is diagnosed with the immunothrombocytopenic purpura. Acha, immunothrombocytopenic purpura. Okay. তারপর হচ্ছে হিমোগ্লোবিন 9.9, ওকে, হোয়াইট সেল প্ল্যাটলেট কাউন্ট কম আর গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিনটা বেশি আছে 6.1. হোয়াট ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট? তাহলে ইমিউনোথ্রম্বোসাইটোপেনিক পারপুরাতে কি দিব, যেটা আমরা আগে বলতাম ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরা আর কি, হ্যাঁ, এনটিডি ইমিউনোগ্লোবুলিন, এলট্রোভাগ, ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন, প্রেডনিসোলোন আর রিটোক্সিন। Prednisolone. এখানে দেখেন একটা কথা কিন্তু ওরা বলছে, পেশেন্ট হচ্ছে ডায়াবেটিস, তার A1C এর মান বাড়াই দিছে, তাকে কি আমরা প্রেডনিসোলোন দিব? ইমিউনোগ্লোবুলিন, তাহলে ইমিউনোগ্লোবুলিন। ঠিক আছে, এগুলো হচ্ছে কোশ্চেনের মার্ক পেয়েছে। আমরা জানি যে ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটোপেনিক পারপুরাকে আমাদের ইনিশিয়াল ট্রিটমেন্ট হচ্ছে প্রেডনিসোলোন, হ্যাঁ, যদি প্রেডনিসোলোন কাজ না করে তখন আমরা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন দিব। ঠিক আছে, যেহেতু এখানে একটা রিস্ক ফ্যাক্টর আছে পেশেন্টের ডায়াবেটিস, তো এখানে ওরা কিন্তু আমরা তাদের শর্ত অনুসারে আমরা প্রেডনিসোলোন দিব না, এখানে আমরা ইন্ট্রাভেনাস ইমিউনোগ্লোবুলিন দিব। হ্যাঁ, আচ্ছা, intravenous immunoglobulin or corticosteroids can be used in case of severe immunothrombocytopenic purpura, যেখানে প্লাটলেট 30,000 এর চেয়ে যদি কমে যায়। With the absence of bleeding, and intravenous immunoglobulin tends to increase the platelet count faster, does not risk of originating diabetic control, which could be problematic in this case, whereas oral steroid are the easier to administer in the outpatient settings. Okay. Which one of the following is the most likely diagnosis? LDS এর মান বেশি, bilirubin হচ্ছে বেশি, alkaline phosphate, ALT ওকে, AST ওকে, ক্রিয়েটিনিন অনেক বেশি, ঠিক আছে, পটাশিয়াম, সোডিয়াম, ইউরিয়াটা বেড়ে গেছে, ডি ডাইমারও বেশি, ফিব্রিনোজেন হচ্ছে ভালোই আছে, টিটি থ্রম্বোটিক থ্রম্বিন টাইম হচ্ছে 16 একটু বেশি, এটা ভালো, এপিটিটি ভালো, পিটিও ভালো, রেটিকুলোসাইট কাউন্ট হচ্ছে বেড়ে গেছে, প্লাটলেট হচ্ছে কমে গেছে, আর ডাব্লিউবিসি হচ্ছে উইথ নর্মাল ডিফারেন্সিয়াল, and hemoglobin okay. As previously, 17 years old boy presents to the emergency department with 3-day history of severe diarrhea. এই যে চলে আসছে এটা ক্লু, এবং temperature 37.8 and petechial rash on his lower limbs. His laboratory examination flow okay, আমরা তো examination দেখলাম। So এখন আমাকে বলেন, which of the following the most likely diagnosis acute glomerulonephritis has ITP, meningococcal meningitis, SLE? Hash. এটা হচ্ছে হাস, ডায়রিয়ার পরে হ্যাঁ, ডায়রিয়া প্রিডমিনেন্ট, দ্যাট মিন্স হচ্ছে টিপিক্যাল না, এখানে হচ্ছে ক্রিয়েটিনিনের পরিমাণ অনেক বেশি, রেনাল ইনভলভমেন্টটা হচ্ছে এখানে মেইন। Okay, so next question. A 51-year-old man presents for review with the lethargy and periodic fever. She has experienced gradual weight loss and has noticed some lymph nodes appear under his armpits and in his groin. Biopsy of one of the axillary nodes is suggestive of the follicular lymphoma. Immunohistological staining suggests that lymphocytes are CD20 positive. He is commenced on the standard chemotherapy in the conjunction with the monoclonal antibody. Okay, so which drugs treatment of the non-Hodgkin lymphoma act against the CD20 lymphocyte? এমনি বলেন কোনটা? রিটোক্সিমাব। Yeah, এই কোশ্চেনটা প্রিভিয়াসলি 3-4 বার আসছে এমআরসি পরীক্ষায়, যে সিডি20 এর এগেইনস্টে কোন মনোক্লোনাল অ্যান্টিবডিটা কাজ করায়, ঠিক আছে, সো এটা হচ্ছে রিটোক্সিমাব। Which one of the following is the most appropriate next step in her management? প্লাটলেটের পরিমাণ কম, ডাব্লিউবিসি, এমসিএসও ভালোই আছে, এমসিবি বেশি আছে, তারপরে একটা কোশ্চেন ছিল, একটু ইন্টারাপ্ট করি। আগের কোশ্চেনে যে বলছে যে হুইচ ড্রাগ ট্রিটমেন্ট ফর নন হজকিন লিম্ফোমা অ্যাগেইনস্ট, মানে এটা পরেই তো আমরা আনসার করতে পারতেছি,
তো পরীক্ষার সময় এরকম কেসে কি আবার সিনারিও পড়া দরকার আছে না, না, মানে এইভাবে আমরা যদি আনসার না না চলে যাই? এটা যেটা সরাসরি করা যায় ওটা সিনারি না পড়লে হবে। হ্যাঁ, জাস্ট লাইক আমরা যদি ধরুন প্রথমে এটা পড়তাম, আমরা তো ইউজুয়ালি প্রথমে এই কোশ্চেনটা পড়ি। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রথমে হ্যাঁ। পড়তাম তাহলে কিন্তু বুঝে যেতাম যে এটা এগেনস্টে কোনটা কাজ করে, তখন কিন্তু ইজিলি আনসারটা করে ফেলি। এবং নিয়ম হচ্ছে এটাই যে কি চাইছে এটা হচ্ছে আমরা আগে ফার্স্ট হচ্ছে পড়ে নিব কোশ্চেনে। যদি একদম সরাসরি কোশ্চেন থাকে তাহলে আপনি আনসার করে ফেলবেন। হ্যাঁ, এই সিনারিও পড়তে গেলে অনেকটা সময় 1 মিনিট নষ্ট করে ফেলবে, দরকার নেই আর কি। হ্যাঁ, আচ্ছা সেটাই। ওকে ওকে, পরের কোশ্চেনটা আমরা যেটা দেখছিলাম, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট নেক্সট স্টেপ ইন হার ম্যানেজমেন্ট। নেক্সট স্টেপ, তাহলে প্ল্যাটলেট হচ্ছে 95, ডাব্লিউবিসি ওকে একটু কমে গেছে, এমসিএইচ হচ্ছে 33, এমসিবি হচ্ছে বেড়ে গেছে 118, হেমাটোক্রিট 0.119, হেমোগ্লোবিন হচ্ছে অনেক কম 5.5, হ্যাঁ অনেক কমে গেছে। আচ্ছা, a 63 years old woman presents with the features of biventricular failure. On investigation, she has pulse of 100, BP 100/60, and bilateral retinal hemorrhage on fundoscopy. She has improved clinically following the administration of intravenous diuretics. আচ্ছা, এখন কথা হচ্ছে নেক্সট স্টেপ অফ ম্যানেজমেন্ট আমরা কি করব? ব্লাড ট্রান্সফিউশন, বোন মেরো অ্যাসপিরেট এক্সামিনেশন, and intramuscular vitamin B12 administration, intramuscular vitamin B12 administration, oral folate supplements only. Blood transfusion. কারণ হিমোগ্লোবিন 5.5, পেশেন্টের যদিও বাইভেন্ট্রিকুলার হার্ট ফেলিওর আছে, তারপর আমাকে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে, আস্তে আস্তে করে মানে স্লোলি দিতে হবে আর কি ট্রান্সফিউশনটা, বাট আমাকে এখানে ব্লাড ট্রান্সফিউশন দিতে হবে as per পেশেন্টের সিভিয়ারিটি। তাহলে it sounds as if this lady is symptomatic with her macrocytic anemia. Anemia is also known to cause the retinopathy, which may include the cotton wool spots and retinal hemorrhage. The underlying diagnosis could well be a vitamin and folate deficiency. Myelodysplasia could be another differential. Vitamin B12, folate, and serum ferritin levels should be taken before the transfusion. A single unit transfusion should be given slowly দিতে হবে, with her clinical response assessed after each unit. A patient with kidney failure presents with originating anemia. Which one of the following is the most likely cause? Erythropoietin deficiency, folate deficiency, granulocyte coronary stimulative factor deficiency, iron deficiency, pyridoxine deficiency. Erythropoietin deficiency. Yep, erythropoietin deficiency. আচ্ছা, নেক্সট কোশ্চেন আসি। সো জানতে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ। মোস্ট লাইকলি কজ কি? এখানে ইএসআর হচ্ছে বেড়ে গেছে, ক্রিয়েটিনিন ভালো, প্ল্যাটলেট ভালো, ডাব্লিউবিসি হিমোগ্লোবিনটা 10 কম। A 42-year-old gentleman with pyrexia of unknown origin is being investigated. He received a renal transplant 3.5 years previously, where the donors was CMV antibody positive. আচ্ছা, কাম তো এখানে এসেছে। হ্যাঁ, Epstein barbarus antibody positive, HIV negative. On examination, he has enlarged axillary lymph nodes. তাহলে মোস্ট লাইকলি কজ কি? CMV, Epstein barbarus, হেপাটাইটিস সি, HIV আর লিম্ফোমা। এটা হচ্ছে আমাদের যেহেতু সলিড অর্গান ট্রান্সপ্লান্ট, এক নম্বর কথা রেনাল। হ্যাঁ, এটা হচ্ছে একটা সিএমবি অ্যান্টিবডি পজিটিভ ডোনার, ঠিক আছে না? এবং আরেকটা হচ্ছে এপিস্টিন বার, এটা তো গ্ল্যান্ডুলার লাইক ফিভার করে। হ্যাঁ, এটা খুব একটা মানে মেজর ইস্যু না। এবং সেটা হচ্ছে 3.5 ইয়ার্স পর এই ঘটনাটা হয়েছে। সো এপিস্টিন বারবারাস এতদিন পরে হয় না, এটা নর্মালি একিউটলি করে ফেলে। আর বাকি আমাদের তো এটাই সিএমবি, যেটা এটা যেহেতু অ্যান্টিবডি পজিটিভ একটা ডোনার থেকে দেওয়া হয়েছে তাকে একটা সলিড অর্গান ট্রান্সপ্লান্টে, সো এটাই হবে সিএমবি। Lymphoma is the second most frequent malignancy apart from skin malignancy seen in patients post transplant. আচ্ছা, এটা জানতাম না তো। তাহলে lymphoma is the second most frequent malignancy apart from the skin malignancy seen in patients post transplant. Okay, the meantime সাইটোমেগালো ভাইরাসে কি লিম্ফেডেনোপ্যাথি থাকে? এই পেশেন্টের কিন্তু অ্যাক্সিডালি লিম্ফেডেনোপ্যাথি ছিল। আপু, সাইটোমেগালি ভাইরাসগুলো আসলে ওই যে ফ্লু লাইক সিম্পটম নিয়ে আসে। হ্যাঁ, মানে অ্যাকিউট ফ্যারিনজাইটিস, লিম্ফেডেনোপ্যাথি এগুলো থাকে।
তো এখানে ওরা যেটা ইন্ডিকেট করলো যে ওই পোস্ট ট্রান্সপ্লান্টের পরে যে স্কিন ম্যালিগনেন্সি এবং লিম্ফোমা এগুলো সবচেয়ে বেশি হয়। এবং ওরা একটা ইয়ে দিছিল, এজ লিমিট দিছিল যে 3.5 বছর, এটা একটা ফ্যাক্ট ছিল হয়তো সাথে। The mean time of presentation is এই যে এখানে বলছে যে 34 মান্থ পোস্ট ট্রান্সপ্লান্টে পরে এটা হয়, তাহলে তার বয়স কিন্তু মানে 3.5 বছর পরে এই ঘটনাটা হয়েছিল ট্রান্সপ্লান্টের। The lymphadenopathy, anemia, raised ESR are also here fit well with the lymphoma diagnosis. The risk of cervical, breast and colorectal cancer is also increased. এটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। লিম্ফোমা পেশেন্টের ক্ষেত্রে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে সবচেয়ে বেশি হয়, তারপরে লাং ক্যান্সার হয়, তারপরে হচ্ছে কোলোরেক্টাল, দেন হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। There is some evidence that the post-transplant lymphoma is increased in patients with the history of previous epistemic barbarous infection may be related to the viral reactivation. আচ্ছা, সিএমবির ক্ষেত্রে কি বললো? Unlikely to present such a late stage following the transplant. সাধারণত আমরা যেটা জানি 2 মাস। CMV is the most important viral infection that occurs post-transplant and usually presents few months after the graft. 2 মাস পরে হয় আর কি। Presents with the clinical infective symptoms like fever, pneumonia and graft failure and rejection মতো ফিচার নিয়ে আসতে পারে। আচ্ছা, পরের কোশ্চেন আসি। A 32-year-old man with known hemophilia A attends the hematology clinic for follow-up. He expressed his wishes to start a family. তাহলে hemophilia A, which of the following is the most likely mode of inheritance of this condition? আপনারা এমনি বলেন hemophilia A কি ধরনের ইনহেরিটেন্স? X-linked recessive. X-linked recessive. X-linked recessive। তো এই ধরনের পেশেন্ট গুলো মেল এবং ফিমেল ইউজুয়ালি সবাই কি ইকুয়ালি অ্যাফেক্টেড হবে নাকি অ্যাফেক্টেড ইকুয়ালি হবে না? Male or suffering. Females or carriers. always suffer, female always carrier. ইয়াপ। সো যেহেতু এক্স লিঙ্ক, যেহেতু মেল এবং ফিমেল ইকুয়ালি এফেক্টেড হবে না। এখানে এক্স লিঙ্ক সেহেতু হচ্ছে মেনলি মেল যারা তারা হচ্ছে এই ডিজিজটা সাফারার হয়, আর ফিমেলরা হচ্ছে ইউজুয়ালি ক্যারিয়ার হয়। তবে টার্নার সিনড্রোমের ফিমেল হলে সেটা আবার ডিজিজ ম্যানিফেস্টেশনটা হয়। তবে ফিমেলরা ম্যানিফেস্টেশন হতে পারে ওই যেটা আমরা জানি যে হোমোজাইগাস স্টেট যদি হয়, দুইজন যদি ফাদার এন্ড মাদার যদি ক্যারিয়ার থাকে, তখন হচ্ছে গিয়ে সেক্ষেত্রে ফিমেলটা ক্যারিয়ার হতে পারে, মানে সাফারার হতে পারে। হ্যাঁ, আচ্ছা, পরের কোশ্চেন আসি। সো হোয়াট ডায়াগনোসিস ফিট বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? লাস্ট লাইনটা কি বলেন ভাই? যদি ফিমেল ওই যে টার্নার সিনড্রোম হয়, টার্নার সিনড্রোম তো 45X হ্যাঁ, টার্নার সিনড্রোমের তো একটা ফিমেল, ঠিক আছে। টার্নার সিনড্রোম তো ফিমেল পেশেন্ট, ফিমেল। তো ফিমেল এজ এ ফিমেল তার হচ্ছে যেটা হবে, তার ক্রোমোসোম তো আমরা জানি 45X। ওই যে এক্স একটা তো ক্রোমোসোম থাকে, X0, ওয়াই তো থাকে না। হ্যাঁ, তো এক্স একটা ক্রোমোসোমে তার যদি প্রবলেম আসে তখনই কিন্তু তার ডিজিজটা ম্যানিফেস্টেশন হয়ে যায়। এই জন্য ফিমেল পেশেন্ট টার্নার সিনড্রোমে সিঙ্গেল ক্রোমোসোমাল অ্যাবনরমালিটির জন্য তার ডিজিজ ম্যানিফেস্টেশন হতে পারে। আচ্ছা, হোয়াট ডায়াগনোসিস ফিট বেস্ট উইথ দিস ক্লিনিক্যাল পিকচার? So past history of notes include the gout. Okay, এখান থেকে কোশ্চেনটা পড়ি। 62 years old man presents to his GP for his third time, 6 month complaining of tiredness, lethargy, depression. Tiredness, lethargy, depression. Finally, the GP consent to some blood test. Here hemoglobin দেখেন অনেক বেশি, তাহলে এমনি বলেন ডায়াগনোসিস কি হতে পারে? 19 hemoglobin. Polycythemia. Polycythemia. Yes. প্রাইমারি পলিসাইথেমিয়া। ওকে, সো এখানে হোয়াইট সেল কাউন্ট হচ্ছে 12, প্লাটলেট হচ্ছে 495. Past history of notes include the gout, which has developed over the past year and was put down to excess alcohol consumption. So plasma volume and leukocyte alkaline phosphatase are also elevated. So what diagnosis fit best with this clinical feature? তাহলে হেমোক্রোমাটোসিস, লিম্ফোমা, মাইলোডিসপ্লাসিয়া, মাইলোফাইব্রোসিস, প্রাইমারি পলিসাইথেমিয়া। Okay. Which one of the following is the cause of coagulation abnormality? Cause কি হতে পারে? A 65 years old man presents to the recovery department after an open pen prostatectomy that she underwent 8 hours ago for an acute flare of Crohn's disease that failed to respond to rescue medical therapy. Okay,
তাহলে মেডিকেল থেরাপিতে তার কাজ হচ্ছে না, এখন সার্জারি লাগতে পারে আর কি। দ্য পেশেন্ট ডেভেলপড এ symptomatic systemic immune response requiring the noradrenaline to support the blood pressure. The patient continues to oozing from the surgical sites with the 250 ml of serous drain fluid, and his last hourly drain output was 40 ml. The surgical team was closely monitored the drain output. Okay, hemoglobin 10.7, WBC platelet একটু কমে গেছে, PT হচ্ছে 16 বেড়ে গেছে, APTT 72 অনেক বেড়ে গেছে, থ্রম্বিন টাইম হচ্ছে বেড়ে গেছে 32, ফিব্রিনোজেন 2.1, ফিব্রিনোজেনটা কমের সাইটের দিকে আর কি। আচ্ছা, দা রেপটিলাইজ টাইম ওয়াজ হচ্ছে 16, নর্মাল রেঞ্জ হচ্ছে 18 থেকে 16 থেকে 18। ওকে, ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট হচ্ছে 10, নর্মাল 10 এর নিচে থাকে। কোয়াগুলেশন স্ক্রিন prior to the surgery had been considered normal. So which one of the following cause of coagulation abnormality? Acquired hemophilia, coagulation factor deficiency due to dilation, DIC, heparin in the sample, and surgical bleeding. আচ্ছা, ডিআইসি ডিআইসির ক্ষেত্রে আমরা একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে ফিব্রিনোজেন পরিমাণ অর্থাৎ 2.1, তাই না, নর্মালের লোয়ার সাইড। আবার এখানে ফিব্রিন ডিগ্রেডেশনের পরিমাণ কিন্তু বাড়ার কথা, এটা কিন্তু 10 বা 10 এর নিচে আছে, হ্যাঁ, নর্মাল রেঞ্জ এটা। সো এটা দিয়ে আমরা কিন্তু বাদ দিয়ে দিতে পারি এটা ডিআইসি না, কারণ ডিআইসি তে হচ্ছে ফিব্রিনোজেনের পরিমাণ সাধারণত বেশি থাকে, হ্যাঁ সরি কম থাকে, আর ফিব্রিন ডিগ্রেডেশনের প্রোডাক্ট হচ্ছে বেশি থাকে, কারণ ফিব্রিনোজেন ভেঙে ভেঙে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট হয়। সো ডিআইসি তে ফিব্রিন ডিগ্রেডেশনের প্রোডাক্টের পরিমাণ ইউজুয়ালি বাড়ার কথা। আবার এখানে যে থ্রম্বিন টাইম যেটা, এটা হচ্ছে আমাদের বাকি যেগুলো ছিল এপিটিটি, পিটি, তারপরে থ্রম্বিন টাইম, এগুলো বেশি ছিল, এগুলো ডিআইসির দিকে যায়, কিন্তু এগুলো অন্য কারণে বাড়তে পারে, কিন্তু এটা ডিআইসি না। হ্যাঁ, অন্য কি হতে পারে? একোয়ার্ড হিমোফিলিয়া, তাই না, আমরা একটা একটা বাদ দিই তাহলে আমাদের জন্য সহজ হবে। একোয়ার্ড হিমোফিলিয়ার ক্ষেত্রে অ্যাপিটিটিটা বাড়বে এবং পিটিটা সাধারণত খুব একটা বাড়ে না, বা আদার্স যে মানে কোয়াগুলেশন ডিসঅর্ডার গুলো আছে এগুলো হচ্ছে নর্মাল থাকে, ঠিক আছে। শুধুমাত্র অ্যাপিটিটিটা হচ্ছে মেইনলি তাদের ক্ষেত্রে বাড়ে, কিন্তু একোয়ার্ড হিমোফিলিয়া পেশেন্টের ক্ষেত্রে দেখা যায় বয়সটা বেশি থাকবে, ঠিক আছে, এবং তারা কোনো একটা হিস্ট্রি দিবে, পেশেন্টের ক্যান্সার হয়েছে এরকম একটা হিস্ট্রি দিবে, কিন্তু এরকম যে প্লাটলেট কমা বা পিটি কমা, এই পিটিটাও কমবে না, প্লাস হচ্ছে থ্রম্বিন টাইম যেটা এটাও এত বাড়বে না, পিটিটা তো বাড়ে না, শুধু অ্যাপিটিটা বাড়বে, তো এটা হচ্ছে তার সাথে আবার ম্যাচ করতেছেন। কোয়াগুলেশন ফ্যাক্টর ডেফিসিয়েন্সি ডিউ টু ডায়ালিশন, ডায়ালিশনের জন্য ডেফিসিয়েন্সি হচ্ছে, এটা খুব একটা না, ডিআইসি না। হ্যাপারিন ইন দা স্যাম্পল, হ্যাপারিন যদি দেয়। সার্জিক্যাল ব্লিডিং না, ব্লিডিং হলে তো এরকম না, ব্লিডিং হলে তো আমাদের সবগুলারই কম থাকতো, তাই না, কিন্তু এরকম সিনারি আসার কথা না, ব্লিডিং হলে। হেপারিন স্যাম্পলে থাকলে কম হতে পারে। আচ্ছা, হ্যাপারিন যদি স্যাম্পলে থাকে, হ্যাপারিন তো হচ্ছে একটা অ্যাজ লাইক অ্যান্টিকোয়াগুলেন্ট, হ্যাঁ, তাহলে অ্যান্টিকোয়াগুলেন্টের ক্ষেত্রে ফিব্রিনোজেন নর্মালি থাকবে, ডিগ্রেডেশন প্রোডাক্ট নর্মাল থাকবে, আর পরে হচ্ছে আপনার কোয়াগুলেশন যে এগুলো আছে এগুলো বাড়বে, তাহলে পিটি, অ্যাপিটিটি, থ্রম্বিন টাইম বাড়বে, তিনটাই কিন্তু বাড়ছে। আচ্ছা, আর পেশেন্টের তো আচ্ছা ক্যান্সার আছে থাকুক, ক্রোনস ডিজিজ, মেইনলি তার ক্রোনস ডিজিজের ট্রিটমেন্টের জন্য ওই যে থ্রম্বোএম্বোলিজমের ইভেন্ট গুলো প্রিভেন্ট করার জন্য হ্যাপারিন দিছে আর কি, ল মলিকুলার ওয়েট হ্যাপারিন। তাহলে বাকি তো কজগুলো আসলে যাচ্ছে না হ্যাপারিন ছাড়া আর কি, এক্সক্লুশন প্রসেসের মাধ্যমে, যেটা বোঝা যাচ্ছে। দেখি, তাই বলো। This patient has near normal prothrombin time with markedly elevated APTT. The patient will have the multiple lines in situ, some of which may be anticoagulated. With the unfractionated heparin, samples that have been contaminated with the heparin always need to be considered. Elevated thrombin time with normal reptilase time is also the typical of unfractionated heparin contamination. That next step should be take a new sample of coagulation analysis directly by the venipuncture from the peripheral vein. Okay. How would you advise the managing her with repeated to potential blood loss?
A 28-year-old woman with a history of von Willebrand disease and type 1 comes to the hematology clinic for review. She has suffered from the menorrhagia, এই যে দেখেন von Willebrand menorrhagia, এই কথাগুলো দিবে, and had the prolonged episodes of bleeding despite the local measures after removal of diseased molar tooth 1 year earlier. She now requires the removal of 1/5 tooth or 1 further tooth. Acha. So how would you advise managing her with repeat to potential blood loss? Keep cryoprecipitate at the time of procedure. Give desmopressin short term before the procedure. Give a fresh frozen plasma. Give von Willebrand factor containing factor 8. Make whole blood available if needed. Give desmopressin short time before the procedure. Yep. So এই পেশেন্টকে হচ্ছে আমরা ডেসমোপ্রেসিন দিয়ে, যেহেতু পেশেন্টটা von Willebrand ডিজিজ পেশেন্ট, তাহলে ডেসমোপ্রেসিন দিয়ে তাকে হচ্ছে von Willebrand ফ্যাক্টরের রিলিজটা বাড়ায় দিতে হবে, ঠিক আছে? তারপরে দাঁত তুললে কোনো সমস্যা হবে না। তাহলে give desmopressin short time before procedure. Okay, which of the following is the most likely reaction with patient is experiencing? A 55-year-old man is admitted with acute medical unit with her fever, bilateral flank pain. দুই সাইডে kidney regional pain. Red color urine, hematuria আছে. His hemoglobin level on admission 5.5 com. Okay, while receiving his first unit of blood, he reports feeling unwell with lower back and abdominal pain. So এটা তো আবার যে ঝামেলা, তাই না? এই যে ব্লাড দিল, তার হচ্ছে এখন লোয়ার ব্যাক পেইন এবং অ্যাবডোমিনাল পেইন শুরু হয়েছে। One examination, he is shivering with a temperature of 38.1 and his heart rate is 101 and regular, and his blood pressure 92/46. His chest sound are clear on auscultation, and his respiratory rate hচ্ছে 13 and oxygen saturation 94 on air. Which of the following is the most likely reaction the patient experiencing? Acute hemolytic reaction, anaphylaxis, minor allergic reaction, non-hemolytic reaction, transfusion-associated lung injury. Acute Acute hemolytic reaction. hemolytic reaction. Yep, acute hemolytic reaction. Which antibody is most associated with the prolonged APTT? ঠিক আছে, আমরা একটু ডায়াগনোসটা দেখতে হবে। A 35 years old woman who has suffered recurrent fetal loss at 16, 8, 16 এবং 18 weeks comes to the clinic. Diagnosis বলেন, recurrent fetal loss. Antiphospholipid syndrome. Antiphospholipid syndrome. Okay, তাহলে which antibody is most associated with this prolonged APTT? কোনটা অ্যান্টিবডি? অ্যান্টিফসফোলিপিড তাহলে অ্যান্টিফসফোলিপিড বা অ্যান্টিকার্ডিওলিপিড অ্যান্টিবডি। Antiphospholipid antibody are likely to be found in serum of this 35-year-old woman. She has typical features of antiphospholipid antibody syndrome. Actually, he had recurrent miscarriage and libido reticularis থাকবে and prolonged APTT. Despite the prolonged APTT, such patient risk of paradoxical venous thrombotic event হবে। Which one of the following is the most likely cause of thrombotic problem? Most likely cause কোনটা? A 35 years old woman presents with the painful swelling of her arms. Painful swelling of her arms. Venography shows the occlusion of the left subclavian vein. তার মানে একটা venous thrombosis হয়েছে। Her only previous medical history of 3 spontaneous miscarriages. Diagnosis? Antiphospholipid syndrome. Yes. So her hematological investigation বলছে hemoglobin okay, WBC okay, platelet একটু কম, তার 123 আর APTT হচ্ছে 44 বেড়ে গেছে, তারপর TT হচ্ছে বেড়ে গেছে, তারপরে ফিব্রিনোজেন হচ্ছে 2.4 ভালোই আছে। So which of the following is the most likely cause of a thrombotic problem is antiphospholipid antibody syndrome. আচ্ছা, পরের কোশ্চেনটা আসি। সো বলছে যে এ পেশেন্ট হ্যাজ ডায়াগনোসড দ্য সিভিয়ার হেমোফিলিয়া বি, সো মোড অফ ইনহেরিটেন্স জানতে চাইছে। তাহলে হেমোফিলিয়া এ এবং বি এর মোড অফ ইনহেরিটেন্সটা জানি কি? X-linked recessive. X-linked recessive. Yep, X-linked recessive. Okay.
এখানে দেখেন ডাব্লিউবিসি তে বলছে ব্লাস্ট সেল কাউন্টিং এন্ড অর রড সিন। ডায়াগনোসিস কি হবে? অর রডস আছে, AML. এএমএল। ওকে, এএমএল পিএমএল যে হতে পারে, দুইটাই সমস্যা নাই। আমরা এখন ওরা যেটা জানতে চাইছে যে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট। আচ্ছা, আমরা দেখি কোশ্চেনটা। ইউ আর ওয়ার্কিং ইন দ্য হেমাটোলজি ল্যাব, review for blood film when one taken on an 18 years old man presenting to his GP with tiredness and easy bruising presented for review. তাহলে হিমোগ্লোবিন 8.2 কমে গেছে, ডাব্লিউবিসি বেড়ে গেছে, হিমোগ্লোবিন দেখেন ভাঙে গেছে, যে আরবিসি গুলো, রেটিকুলোসাইট কাউন্ট হচ্ছে বাড়ছে, ফ্র্যাগমেন্টেড রেড সেল, তাহলে হেমোলাইটিক রিঅ্যাকশন হয়েছে এখানে একটা। প্লাটলেট কাউন্ট কম, ঠিক আছে, 54, থ্রম্বোসাইটোপেনিয়া, সোডিয়াম, পটাশিয়াম, ক্রিয়েটিন। ওকে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট? ক্লটিং স্ক্রিন, সাইটোকেমিক্যাল স্টেনিং, সাইটোজেনিক স্টাডিজ, এলডিএস লেভেল, ইউরেট, কোনটা হবে? Cytogenic studies. Clotting screening. সাইটোজেনেটিক। আচ্ছা, এটা তো আমাদের এএমএল, তাই না? আমরা এএমএল এর পেশেন্টের আমাদের এটা সাইটোজেনিক যদি স্টাডি করি তাহলে প্রগনোসিস জানা যাবে। হ্যাঁ, আচ্ছা, এরা বলছে ব্লাড টেস্ট, ইম্পর্টেন্ট ব্লাড টেস্ট। আচ্ছা, ক্লটিং স্ক্রিন করলে আমরা হচ্ছে ডিএসিটা বের করে জানতে পারবো যে এটা এপিএমএল কিনা, হ্যাঁ, একিউট প্রোমাইলোসাইটিক লিউকেমিয়া কিনা। তাহলে এটা একটা পয়েন্ট। আচ্ছা, সাইটোকেমিক্যাল স্টেনিং করলে তো আমরা মেইনলি হচ্ছে সিএলএল এর পেশেন্টের ক্ষেত্রে করি, ঠিক আছে, ইমিউনোফেনোটাইপিং যেগুলো। আচ্ছা, আর একটা হচ্ছে এলডিএস, ইউরেট, সাইটোজেনিক স্টাডি। আমার কাছে ক্লটিংটা মনে হয় ডিআইসিটাকে এক্সক্লুড করার জন্য। দেখি ওরা কি দেখি। এলডিএস লেভেল করা যায়, টিউমার লাইসিস সিনড্রোম যেটা হয়, Clotting screening. আচ্ছা, এটা তো এলডিএস ও করা যায়, সবই করা যায়, বাট এখানে ব্লাড টেস্টে মোস্টলি ওরা ক্লটিং স্ক্রিনিং, হ্যাঁ, ওরা মেইনলি হচ্ছে ক্লটিংটা Clotting screening. টু এক্সক্লুড দ্য ডিআইসি। হ্যাঁ, মেইনলি অফ। আমাকে শুনতে পাচ্ছেন? শোনা যাচ্ছে। আমার এখানে ওয়াইফাই একটু সমস্যা, উইক কানেকশন বলতেছে। ওকে, ডিআইসি দেখার জন্য ক্লটিং টিআইসি দেখার জন্য মেইনলি হচ্ছে ক্লটিং স্ক্রিনটা করা হয়েছে আর কি। আচ্ছা, আপনারা এই কোশ্চেনটা একটু পড়েন না? কোন কথা একটু নেটওয়ার্ক। আচ্ছা, এই কোশ্চেনটা একটু একটু পড়েন। হ্যাঁ, আমি একটু নেটওয়ার্ক কানেকশন এটা পরে, কোশ্চেনটা পরে একটু আনসারটা করেন। To begin induction chemotherapy for acute myeloid leukemia. জি, তাহলে এই 31 এর আনসার কি হচ্ছে? কে বলতে পারেন? আমাকে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে, আমার এই যে নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল, এটা একটু সলভ করলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই পেশেন্টটা a 45-year-old woman is admitted to be begin the induction chemotherapy for acute myeloid leukemia. She has already been pre-treated with the allopurinol and fluid replacement.
Which of the following alternatives medication is advised to reduce the risk of acute urate nephropathy in high risk case? কোলচিচিন দিব নাকি লেসিনোরেট দিব, নেপ্রোক্সেন দিব, প্রেডনিসোলোন দিব নাকি রাসবেরিক দিব? Raspberry case. তাহলে এটা হচ্ছে আমাদের স্পেশালি ইউরেট নেফ্রোপ্যাথিকে প্রিভেন্ট করার জন্য একিউট টিউমার লাইসিস সিনড্রোম হয় ইউজুয়ালি একিউট মাইলয়েড লিউকেমিয়া পেশেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, কারণ এখানে ব্লাস্ট সেল অনেক বেশি থাকে, তো কেমোথেরাপি দিলে অনেকগুলো সেল একসাথে হচ্ছে ভেঙে যায়, যার জন্য ইউরিক অ্যাসিডের পরিমাণ হচ্ছে বেড়ে যায়, ইউরেট স্টোন হওয়ার পসিবিলিটি হচ্ছে বেশি হয় এবং ইউরেটটা সহজে রেনাল পথে এক্সক্রিয়েট হতে পারে না। আর রাসবেরিক অ্যাসিড দিলে যেটা হয় ইউরিক অ্যাসিডকে অ্যালান্টোইনে কনভার্ট করে দেয়। হ্যাঁ, তো অক্সিডেজ ইনহিবিটর হিসেবে অক্সিডেজ হিসেবে কাজ করে আর কি। তো অ্যালান্টোইনে যখন কনভার্ট করে, আর ওই অ্যালান্টোইনটা হচ্ছে সহজে ইউরিনের সাথে বের হয়ে যেতে পারে। এই জন্য একিউট মাইলয়েড লিউকেমিক পেশেন্টের ক্ষেত্রে যখন কেমোথেরাপি দেওয়া হয়, সো ইউরিক অ্যাসিডটাকে ইজিলি ইউরিনের সাথে বের করার জন্য হচ্ছে রাসবেরিক অ্যাসিড দেওয়া হয়। আচ্ছা, রাসবেরিক অ্যাসিড দ্য রিকম্বিনেন্ট ফর্ম অফ ইউরেট অক্সিডেজ which drives the metabolism of the urate into allantoin. এটাও আসে পরীক্ষা। হ্যাঁ, রাসবেরিক অ্যাসিড কি করে ইউরেট থেকে অ্যালান্টোইনে কনভার্ট করে and water. This allantoin form too much more soluble than the urate, and meaning that it can be excreted as urate level increasing in the parallel with the chemotherapy. A 23 years old woman who is 9 weeks pregnant requires a routine blood transfusion for thalassemia major. Extra screening for which one of the following organism is indicated when transfusion pregnant women? তাহলে এক্সট্রা স্ক্রিনিং আমরা কি করব? সাইটোমেগালোভাইরাস দেখবো, হেপাটাইটিস বি সি দেখবো, HIV-2 দেখবো নাকি ট্রিপোনোমা প্যারিডাম দেখবো? সাইটোমেগালোভাইরাস। ব্লাড তো নরমালি করা হয়। নরমাল করা হয়। Or elective transfusion during the pregnancy, not during labor or delivery, should be with cytomegalovirus IgG negative blood component আমাদের দিতে হবে। CMV negative blood component are those that are collected from the donors who have been tested and found to be negative for cytomegalovirus IgG antibodies. Yes. Which one of the following is the best described in patient's condition? Best description kunta? A 60 years old gentleman presented 18 years ago with the polycythemia rubra vera. The full blood count hemoglobin হচ্ছে 20, okay, অনেক বেশি, white cell 4.5, platelet হচ্ছে অনেক বেশি 586, and he has treated with 2 doses of P32. 5 years ago, the polycythemia indices recurred and blood counts was controlled with the daily hydroxyurea. 2 months ago, hydroxyurea discontinued as it was noticed that the patient became anemic and thrombocytopenic. Despite the discontinuing the hydroxyurea, the patient became increasingly thrombocytopenic and transfusion dependent. Which one of the following best describe the patient's condition? Development of the IPTP, development of the myelofibrosis, hydroxyurea-related myelosuppression, progression of myelodysplasia, transfusion to acute leukemia. Transformation to acute leukemia. Development of myelofibrosis. তাহলে development of myelofibrosis. 2 months ago, hydroxyurea discontinued. Despite discontinued hydroxyurea, patient became increasingly thrombocytopenic and transfusion dependent. হ্যাঁ, এটাই হবে, কারণ এগুলো তো ওই যে মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার আমি বলছিলাম যে পলিসাইথেমিয়া ভেড়া, রুব্রা ভেড়া, এগুলো মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার। ইনিশিয়ালি সেল কাউন্ট হচ্ছে বেশি থাকে, তো প্লাটলেটের সংখ্যাটা কমানোর জন্য পেশেন্টকে হাইড্রোক্সিউরিয়া দেওয়া হয়েছে, যেটা এখন উইথড্রন করে ফেলছে। তারপরে দেখা যাচ্ছে পেশেন্টের অবস্থা এখন থ্রম্বোসাইটোপেনিক প্লাস হচ্ছে আরবিসি কমে যাচ্ছে, সেই জন্য হচ্ছে ট্রান্সফিউশন দিয়ে এগুলো মেনটেন করতে হচ্ছে। তো এখন হচ্ছে পেশেন্টের মাইলোফাইব্রোসিস ডেভেলপ করছে আর কি। তাহলে ডেভেলপমেন্ট অফ দ্য মাইলোফাইব্রোসিস, হাইড্রোক্সিয়া রিলেটেড মাইলোসাপ্রেশন হতে পারতো না? আচ্ছা, হাইড্রোক্সিউরিয়া তো শুধু হচ্ছে আপনার প্লাটলেটটা যেন তৈরি না হয় সেটার উপরে কাজ করে। হ্যাঁ, মানে প্লাটলেটের তৈরির প্রোডাকশনের রেটটা হচ্ছে কমায় দেয়, ঠিক আছে? এটা হচ্ছে সিঙ্গেল একটা কাজ। হ্যাঁ, এটা। আর বাট এখানে যেটা ওরা বললো, দেখেন এখানে থ্রম্বোসাইটোপেনিক আছে, সাথে হচ্ছে ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট হয়েছে।
ট্রান্সফিউশন ডিপেন্ডেন্ট মানে হচ্ছে আপনার অন্যান্য সেল কাউন্টও কমে গেছে, লাইক হচ্ছে হিমোগ্লোবিন বলেন, আরবিসি বলেন বা ডাব্লিউবিসি বলি, সবগুলাই কিন্তু তার কমে আসছে এখন। হ্যাঁ, কেন কমে আসছে? ওই যে পলিসাইথেমিয়া তো একটা মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, তাই না? যেটা হচ্ছে ইনিশিয়ালি হাইপার সেলুলার স্টেট, আর লাস্টের দিকে হচ্ছে আপনার মাইলোফাইব্রোসিস হয়ে একদম প্যানসাইটোপেনিয়া হয়ে যায় আর কি পেশেন্ট। The development of myelofibrosis is the most likely cause for why the patient has become anemic and thrombocytopenic despite that fact of hydroxycarbamide has been discontinued. The transitions from the primary polycythemia to myelofibrosis occurs in around 35% of patient. তাহলে প্রাইমারি পলিসাইথেমিয়া থেকে মাইলোফাইব্রোসিস হতে পারে এরকম হচ্ছে 130টা আমরা পাইতে পারি আর কি। Which one of the following is the most likely diagnosis? Most likely diagnosis kunta? So an 18 years old Italian woman present is found to have anemia on her annual checkup. Hemoglobin হচ্ছে 7 কম, আচ্ছা MCP হচ্ছে 71 তাও কম, her blood shows marked hypochromasia and nucleated red cell. So here which one of the following তাহলে following is the most likely diagnosis? AML, aplastic anemia, CML, sickle cell thalassemia. Aplastic anemia. Aplastic anemia আর thalassemia। আচ্ছা, এক নম্বর কথা হচ্ছে এমসিপি কম, তার মানে মাইক্রোসাইটিক, হ্যাঁ, হিমোগ্লোবিন কম, তাহলে মাইক্রোসাইটিক অ্যানিমিয়া। হ্যাঁ, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া মাইক্রোসাইটিক হবে না, মাইক্রোসাইটিক অ্যানিমিয়া হয়, ঠিক আছে। আচ্ছা, থ্যালাসেমিয়া ট্রেট হবে এটা। আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে ইটালিয়ান, হ্যাঁ, অথবা মেডিটেরিয়ান রিজনের যে পার্সন গুলো আছে, ইতালি, লেবানন, তুরস্ক, ঠিক আছে, অথবা সারাউন্ডিং যে দেশগুলো আছে, এই দেশগুলোতে আমাদের থ্যালাসেমিয়াটা হচ্ছে মোর কমন, ঠিক আছে, থ্যালাসেমিয়াটা মোর কমন। আর এখানে যেহেতু এই শব্দগুলো আছে, তার সাথে আমাদের আমার মনে হচ্ছে থ্যালাসেমিয়াটা যায় আর কি। হ্যাঁ, this young woman, Italian origin, is very important. She has a marked hypochromasia, a reduction in the amount of hemoglobin, and it's a red blood cell. This is called low MCH. So congenital disorder always need to be considered in the young patient, whereas congenital disorder present in the older patients are obviously much rarer. This is a typical presentation of thalassemia in an Italian girls, and nucleated red blood cell are usually found in the peripheral blood. Which one of the following is the likely to be most effective corrective intervention addressing the primary pathology of this patient? Okay, ferritin দেখেন অনেক বেশি, 562. Okay, hemoglobin 9.4. A 19-year-old man who has received the multiple blood transfusion for thalassemia major comes to the emergency department for review. আচ্ছা, আপনারা আমাকে বলেন তো, মাল্টিপল ব্লাড ট্রান্সফিউশন একটা পেশেন্ট, তার হচ্ছে ফেরিটিন লেভেল বেড়ে গেছে, তাই না? এটা হচ্ছে ট্রান্সফিউশন অ্যাসোসিয়েটেড করে তার ফেরিটিন লেভেল বেড়ে গেছে। ওকে, তো এখন ওরা যেটা জানতে চাইলো, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লাইকলি মোস্ট ইফেক্টিভ কারেক্টিভ ইন্টারভেনশন addressing the primary pathology for this patient? So blood transfusion, Desferrioxamine. তাহলে আয়রন ওভারলোড হয়ে গেছে, ডিসফেরাসিন। হ্যাঁ, তাহলে মাল্টিপল ট্রান্সফিউশনের ফলে আয়রন ওভারলোড হয়ে গেছে, এখন হচ্ছে আয়রনটাকে বডি থেকে বের করতে হবে। সো আমাকে ডেসফেরোক্সামাইন, দ্যাট মিন্স আয়রন চিলিটিং যে এজেন্ট, সেটা দিতে হবে আর কি। সো দিস সিনারিও একটু ইয়ে বলছিল যে শর্টনেস অফ ব্রেথ, পেরিফেরাল ইডিমা, পেরিকার্ডিয়াল রাফ, ওগুলার কারণ কি? ওটা হচ্ছে আপনার আয়রন যখন ওভারলোড হয়, হ্যাঁ, তখন হচ্ছে হার্টের মধ্যে জমে কার্ডিওমায়োপ্যাথি করে, সেখান থেকে আপনার হার্ট ফেলিওর ডেভেলপ করায়, ঠিক আছে, এটা হচ্ছে একটা। তারপরে যার জন্য হচ্ছে পেশেন্টের এই শর্টনেস অফ ব্রেথ, ডিক্রিজ এক্সারসাইজ টলারেন্স, পেরিফেরাল ইডিমা, এগুলো বোথ লোয়ার লিম্ব, এগুলো সব হচ্ছে কার্ডিওমায়োপ্যাথির জন্য এইটা হয়েছে আর কি, বা হার্ট ফেলিওর ডেভেলপ করছে ডিউ টু আয়রন ডিপোজিশন ইন দ্য হার্ট। তারপরে ব্লাড প্রেশার কমে গেছে, পালস হচ্ছে 85, এন্ড এভিডেন্স অফ পেরিকার্ডিয়াল রাপ, জেবিপি হচ্ছে এলিভেটেড হচ্ছে, এটা হচ্ছে রাইট হার্ট ফেলিওরের জন্য হয়।
ঠিক আছে, কনফার্মিং দ্য পিটিং এডিমা কনসিস্টেন্ট উইথ দ্য হার্ট ফেলোর। তার মানে ওরা হার্ট ফেলোরের পুরো একটা সিনারি দিছে আর কি। আচ্ছা, আর এখানে আমাদের যেটা হচ্ছে হেমোগ্লোবিন তো কম আছে, আর পেশেন্টের হচ্ছে হোয়াইট সেল প্লেটলেট ওকে, সোডিয়াম পটাশিয়াম গুলো ভালো আছে, ফেরিটিন কম। ওকে, ডিউ টু হাইপার ফেরিটিনেমিয়া, যার জন্য এটা হয়েছে আর কি হার্ট ফেলোর। সো ডেসপেরোক্সামাইন। আপনার যদি কোনো কারণে কোনো পেশেন্টের আয়রন বেড়ে যায়, এজ লাইক হচ্ছে হেমোক্রোমাটোসিসের পেশেন্টের, হ্যাঁ, তাদের রিলেটেড যদি কার্ডিওমায়োপ্যাথি ডেভেলপ করে, তাহলে আপনার যদি আয়রনটা বের করে দিতে পারেন, তাহলে এই কার্ডিওমায়োপ্যাথিটা বা কার্ডিয়াক ফেলিওরটা এটা হচ্ছে রিভার্সিবল কন্ডিশন। এবং স্কিনও পিগমেন্টেশন হয়, হ্যাঁ, কালো কালো হয়ে যায়, ব্রাউন পিগমেন্টেশন হয়। এই ব্রাউন পিগমেন্টেশনটাও দেখা যায় রিভার্স করে আর কি, নর্মালের দিকে চলে আসতে পারে। This patient's pericarditis fits with the diagnosis of iron overload syndrome. As a result, reported blood transfusion এর ফলে এটা iron overload হয়েছে। Out of the option given, the desferoxamine, a specific iron chelator, therefore the most appropriate intervention. আচ্ছা, a 22-year-old patient who is a vegan and very active, vegetarian, খুব ইম্পর্টেন্ট কথা, who is very active, has been complaining of tiredness, shortness of breath for the last 2 months. On exam, she looks anemic. Which one of the following is the most likely vitamin deficiency causing her anemia? কোনটা হবে? Vitamin B12. ভিটামিন বি12। যারা শুধু ভেজিটেবল খায়, অ্যানিমেল খায় না, তাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হবে। কারণ আমরা জানি ভিটামিন বি12 এর মেইন সোর্সই হচ্ছে স্পেশালি লিভার, কিডনি, এগুলো হচ্ছে মিট, এগুলো হচ্ছে মেইন সোর্স। Which one of the following description best fit with the features of retinoic acid, all trans retinoic acid therapy? হ্যাঁ, তাহলে বেস্ট ফিচার্স অফ অল ট্রান্স retinoic acid, এটা আমরা একটু নিজেরা পড়ে ফেলি। C. ATRA promotes differentiation of APML cells into mature granulocytes. ইয়াপ, সি হবে। Differentiation of the APML cells into mature granulocytes. Yes. So কারণ হচ্ছে এখানে তো আমরা জানি পেরিফেরাল ব্লাড ফিল্মে হচ্ছে ইমেচিউর সেল আসে। সো অল্টারনেট রেস্টিনোইক অ্যাসিড যখন দেওয়া হয় তখন হচ্ছে এটা হচ্ছে ম্যাচিউর সেল প্রোডাকশনে হেল্প করে। So all-trans retinoic acid promotes the differentiation of the acute promyelocytic leukemic cells into the mature granulocyte and apoptosis of these cells. All-trans retinoic acid doesn't promote the differentiation of the acute promyelocytic cells. All-trans retinoic acid does promotes the differentiation of the acute promyelocytic leukemic cells into the mature granulocyte. This is the mechanism of action. Yeah. আচ্ছা, এখানে which of the following would be the strongest pointer towards the primary polycythemia? তাহলে এটা এমনি পারবো। History of sleep apnea, hypochromatic red blood cell, low EPO, slightly decreased partial pressure of oxygen, slightly increased partial pressure of carbon dioxide. low EPO level. EPO level. Low EPO level. Yeah. Which one of the following is the correct correct course of action? So at 39-year-old man is receiving cross-match blood transfusion after being admitted after a motorbike accident and sustaining a pelvic fracture. The nurses call you as he has sustained a spike in temperature 37.8 and 20 minutes into the transfusion. His vitals are normal with a stable BP and pulse slow since the starting with the transfusion. Fluid replacement from 105 to 95 BPM. Which of the following is the correct course of action? Change the units for fresh one, continue transfusion and give chlorpheniramine and hydrocortisone. Continue transfusion at a half rate, continue transfusion at the same rate and give the paracetamol, stop transfusion and send a back for analysis.
continue the transmission at the same time give paracetamol. তাহলে Stop the transfusion. মানে এটা ডায়াগনোসিস আমরা কি বলতে পারি? Febrile non-hemolytic. Non-hemolytic transfusion। Febrile non-hemolytic transfusion reaction. হ্যাঁ, তাহলে আমরা ইনিশিয়ালি যেহেতু জ্বর টর আসছে, তাহলে শুধু প্যারাসিটামল দেবো আর ট্রান্সফিউশনটা হচ্ছে আমরা কন্টিনিউ করবো এই ক্ষেত্রে। তাহলে continue the transfusion at the same rate and give paracetamol. Yes, it is likely that this man has the febrile non-hemolytic transfusion reaction. His vital signs are stable and he clearly needs to receive his transfusion. There are no other worrying features in these situations, and the transfusion should be continued. Paracetamol to reduce the temperature may be helpful. Which of the following is the likely diagnosis? Most likely diagnosis কি হতে পারে? So an 82 years old man is reviewed in the medical clinic for weight loss headache. He has had trouble reading and he has no other neurological symptom. He is an ex-smoker and cardiac failure controlled with the furosemide and captopril. Examination, he has axillary lymphadenopathy and splenomegaly. So full blood count hemoglobin is 10.1, WBC is 6.2, platelet 118, ESR 94. His renal and bone profile are normal. Which one of the following is the most likely diagnosis? Multiple myeloma, temporal arteritis, Hodgkin lymphoma, Waldenström macroglobulinemia, SLE. Waldenström macroglobulinemia। যেহেতু পেশেন্টের হেডেক আছে, ওয়েট লস আছে, হেডেকটা হচ্ছে আমাদের হাইপার ভিসকোসিটি সিনড্রোমের ফিচার, এবং এখানে আরেকটা কথা ছিল যে পেশেন্ট বোন প্রোফাইল নরমাল, সো মাল্টিপল মাইলোমা হবে না। তারপরে হচ্ছে কি আমাদের অ্যাসিলির ক্ষেত্রে তো একটু বোনসের ঝামেলা থাকে, এখানে নরমাল। রেনাল এবং বোন প্রোফাইল দুইটা হচ্ছে নরমাল না, ইএসআরটা বেশি আছে। আর টেম্পোরাল আর্টারিটিস তো না, টেম্পোরাল আর্টারি রিলেটেড কোনো কিছুই তারা বলে নাই। আর এখানে তার ট্রাবল টু রিডিং, হ্যাঁ, এটা তো আমাদের ক্ষেত্রে হয় ওয়ালডেনস্ট্রোম ম্যাক্রোগ্লোবুলিনে অ্যাজ পার হাইপার ভিসকোসিটি সিনড্রোম হিসাবে এটা চলে আসে। এক্স স্মোকার আর হচ্ছে লিম্ফেডেনোপ্যাথি, স্প্লেনোমেগালি এগুলো আসবে না? এগুলো আসবে না, ইয়েস। সো হেডেক আছে, ওয়েট লস আছে, হেডেক আছে, এগুলো তার। This man has anemic thrombocytopenic and axillary lymph node and enlarged spleen. He also has the weight loss and headache, and this suggests the lymphoproliferative disorder. Headache might suggest the rest plasma viscosity. Due to Waldenström macroglobulin is the correct answer here. It is due to the low-grade lymphoma and secretes IgM. It is a pentameric or multimeric upadan. This can cause the hyperviscosity syndrome as well as the lymphadenopathy. Yes. Which one of the following is the most important next step? এখন পেশেন্টের সাইনাস টেকিকার্ডিয়া আছে এন্ড হাইপার একিউট টিইউএফ ইসিজিতে আছে। আচ্ছা, এলডিএস হাইপারক্যালেমিয়া হচ্ছে নাকি? ইয়েস, হাইপারক্যালেমিয়ার জন্য আর কি। আচ্ছা, এলডিএস এর মান হচ্ছে বেড়ে গেছে, এএলটিও বেশি আছে, অ্যালবুমিন 30 কম, পটাশিয়াম ক্যালসিয়ামটা হচ্ছে 2.05 কমের দিকে, ক্রিয়েটিনিনটা বেশি, বাইকার্বনেট কম, মেটাবলিক অ্যাসিডোসিস, এখানে হচ্ছে হাইপারক্যালেমিয়া 6.5। আচ্ছা, সো হাইপারক্যালেমিয়ার একটা পেশেন্ট ইসিজিতে চেঞ্জ আসছে, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট স্টেপ কোনটা দিব পেশেন্টকে? ক্যালসিয়াম গ্লুকোনেট। সো ফার্স্ট হচ্ছে আমরা আইভি ক্যালসিয়াম গ্লুকোনেট দিব, দিয়ে পেশেন্টের কার্ডিয়াক যে মাসেল সেলগুলো আছে তাদের মেমব্রেন গুলাকে স্টেবিলাইজ করব। তারপরে হচ্ছে আমরা পটাশিয়াম লোয়ারিং যে এজেন্ট আছে, লাইক আমরা হচ্ছে তাকে ইনসুলিন দিতে পারি, লাইক তাকে আমরা পেনিসিলিন দিতে পারি, সরি ফিউরোসেমাইড দিতে পারি, হ্যাঁ, দিয়ে হচ্ছে আমরা পটাশিয়ামটা আলটিমেটলি পরে কমাবো আস্তে আস্তে। So, what is the most likely indication for this woman's pyrosplenectomy? তাহলে কি করতে হবে? বিটা থ্যালাসেমিয়া ট্রেট, গোচার্স ডিজিজ, হস্কিন ডিজিজ, ইমিউনোফেনোটাইপিং পারপরে সিকল সেল ডিজিজ। আচ্ছা, আমরা একটু এটা পড়ে নিই। A 22-year-old woman from the USA falls profoundly, while visiting the relatives in the UK. She is admitted unconscious with the purpuric rash after walking earlier, complaining of severe headache and neck pain. She currently takes the 20 milligram prednisolone. On examination, she has abdominal laparoscopic scar and her blood film shows the hyposplenic features.
So what is the most likely indication for this woman's pyrosplenectomy? Beta thalassemia trait, Gaucher's disease, Hodgkin disease, immunophenotyping, purpura, sickle cell disease. Sickle cell disease. আইটিপি আইটিপি আমরা এটা প্রেডনিসোলন পাচ্ছে কার আছে স্পেনিকটমি করা হয়েছে ব্লাড ফিল্ম শো আছে হেডেক আছে নেক পেইন মানে আইটিপি ছিল এই জন্য প্রেডনিসোলন পাচ্ছিল স্পেনিকটমি করা হয়েছে এটাই আইটিপি আইটিপি হবে এটা, ঠিক আছে, পাইরোটিস্প্লেনেক্টমি, তাই না? তাহলে তো তার আইটিপি ছিল। This is quite a difficult question. We are told that this lady has purpuric rash, headache এবং neck pain ছিল। This would be the consistent with the development of meningitis with meningococcal sepsis. We are told that this lady has pyrosplenectomy and blood film shows the hyposplenic features. This has been done through a laparoscopic approach in the patient. হাইপোস্প্লেনিজমের জন্য তার হচ্ছে যে ক্যাপসুলেটেড অর্গানিজম না, মেনিনজিওকক্কাল মেনিনজাইটিস দিয়ে মেনিনজাইটিস হয়েছে আর কি, এটা একটা। আর হচ্ছে তার এখন ওই আইটিপির জন্য স্প্লেনেক্টমি করা হয়েছিল। Which of the following is the key initial therapy in the APML? এমনি পারবো আমরা। অল ট্রান্সফিনাইক অ্যাসিড এটিআই একটা দিয়ে হচ্ছে আমরা এটা স্পেশালি ট্রিটমেন্ট করে থাকি। এখন এটা প্রগনোসিস কিন্তু খুব ভালো। এটা হচ্ছে আপনার খুব ভালো রেসপন্স করে এবং ভালো হয়ে যায়। এএমএল এর যতগুলো স্টেজ আছে আর কি, তার মধ্যে এপিএমএল এর স্টেজটা হচ্ছে প্রগনোসিস বেস্ট। Alterous retinoic acid causes the promyelocyte to mature. Immature promyelocyte to mature, elevating the symptoms of DIC. It is usually combined with the anthracycline based chemotherapy দিয়ে এটা ট্রিটমেন্ট গুলো করা হয়। 63 years old woman presents with a 6 weeks history of cervical lymphadenopathy, fevers and sweats. A biopsy of enlarged gland is performed. So, which one of the following histopathological subtypes of Hodgkin disease most suggest poor prognosis? Lymphocyte depleted, lymphocyte predominant, mixed cellularity, লিম্ফোসাইট ডিপ্লেটেড 1 and 2. লিম্ফোসাইট ডিপ্লেটেডটা হ্যাঁ, তাহলে পোর প্রগনোসিস হচ্ছে যেটা খারাপ, এটা আমরা বাদ দিয়ে দিই, ডিপ্লেটেড করে দিই। তাহলে লিম্ফোসাইট ডিপ্লেটেড হচ্ছে সবচেয়ে খারাপ। আর সবচেয়ে ভালো কোনটা জানি প্রগনোসিস? প্রিডোমিনেন্ট এটা হ্যাঁ, লিম্ফোসাইট প্রিডোমিনেন্ট প্রিডোমিনেন্ট যেটা, এটা হচ্ছে ভালো, সবচেয়ে মন্দের ভালো আর কি। ওকে, পরের কোশ্চেন বলছে যে which of the following investigation is most useful in determining the cause of the anemia? A 65 years old man consult his family doctor complaining of feeling tired all the time tired থাকে। Okay, he has trouble exercising, he is slowly gaining weight and finding it's difficult to climb stairs at home. Okay, his hemoglobin হচ্ছে 11.5 and MCP হচ্ছে 105 বেড়ে গেছে। বোন মেরো এক্সামিনেশন ডাজন্ট ইন্ডিকেট দ্য মেগালোব্লাস্টিক চেঞ্জ, তাহলে বোন মেরোতে মেগালোব্লাস্টিক চেঞ্জ নাই। ওকে, সো which of the following investigation is most useful in determining the cause of anemia? Measurement of the red cell folate concentration, measurement of the serum ferritin concentration, measurement of the thyroid stimulating hormone concentration, measurement of the vitamin B12 concentration, reticulocyte count. টিএসএইচ তাহলে এখানে একটা হচ্ছে অল টাইম ফিল টায়ার্ডনেস, আর একটা হচ্ছে ওয়েট গেইন, স্লোলি গেইনিং ওয়েট হচ্ছে। আবার এখানে এমসিপি পরিমাণ বেশি না, সবগুলা কিন্তু আমাদের হাইপোথাইরয়েডিজমের সাথে মিলে। সাথে যায় তবে টায়ার্ডনেস, ওয়েট গেইন এবং হচ্ছে এমসিপি বেশি। তাহলে আমরা মেজারমেন্ট অফ টিএসএইচ করলে আমরা হাইপোথাইরয়েডিজমটা আনসার এক্সক্লুড করতে পারবো আর কি। Hints here the thyroid disease include the gradual weight gain হচ্ছে পেশেন্টের, টায়ার্ডনেস হচ্ছে, প্রক্সিমাল মায়োপ্যাথি আছে, হ্যাঁ এটাও হয় হাইপোথাইরয়েডিজম। আচ্ছা, hypothyroidism is associated with an elevated MCB but not with the megaloblastic change in the bone marrow, driving the correct diagnosis here. Yep.
So a 72-year-old man presents to the emergency department with severe headache, which are not relieved by ibuprofen or paracetamol. Severe headache not relieved by ibuprofen or paracetamol. He has also felt increasingly lethargic and off his foot for the past 6 months, having lost up to 6 kilo in weight. Examination reveals BP হচ্ছে 155/90, pulse 85 regular. You notice the purpuric rash. There is the hepatosplenomegaly on abdominal palpation. Blood sent by the GP revealed the IgM paraprotein bands and anemia with the hemoglobin at 9.4. Given the probable diagnosis, which of the following the most likely also to be present? Clinical features: general muscle weakness, hearing loss, peripheral neuropathy, Raynaud's phenomenon. এটা ডায়াগনোসিস, ইনিশিয়াল ডায়াগনোসিসটা বলে ফেলেন। এটা ওয়েলডেনস্ট্রম ম্যাক্রোগ্লোবিনেমিয়া না? IgM Waldenstrom macroglobulinemia. হ্যাঁ, আইজিএম আছে, আর সাথে হচ্ছে হাইপার ভিসকোসিটি সিনড্রোম গুলো আছে না, হেডেক আছে, এবং সেটা হচ্ছে কোনো টেনএসআইড দিয়ে কোনো কাজ হচ্ছে না, তার সাথে পেশেন্টের লেথার্জিক, ওয়েট কমে গেছে, ওকে, হ্যাপাটিস আছে, পারপরিক র্যাশ আছে। এখন কথা হচ্ছে গিয়ে যে কোনটা তার সাথে মেইনলি প্রেজেন্ট থাকবে। হ্যাঁ, মাসেল উইকনেস নাকি হচ্ছে মাসেল উইকনেসটা হচ্ছে তাদের এর সাথে present। So general muscle weakness is the symptoms that is most likely to be present. This man has IgM paraprotein and is an anemic and has the lost weight and severe headache. This suggests therefore that he has hyperviscosity due to IgM paraprotein. He has hepatosplenomegaly and this suggests an underlying lymphoproliferative disorder. Combination of IgM paraprotein with the lymphoproliferative disorder known as Waldenstrom macroglobulinemia. Generalized muscle weakness is the most commonly seen symptoms in patients with Waldenstrom's. What diagnosis fit best with this clinical picture? Diagnosis fit best, okay. So 17 years old boy who works in a firm shop's presence for review. He has had gastroenteritis for the few days and is now feeling more unwell. Previously to that, he received a course of penicillin 3 weeks ago for sore throat. His mother has noticed that he has had increasing tendency to bruise, and he has been complaining of increasing headache during the morning of presentation. He is said to have the collapse after breakfast and may have suffered an epileptic fit. Laboratory investigation revealed the hemolytic anemia, thrombocytopenia, raised creatinine, bilirubin level. Urine depisted positive for blood and protein. Okay. So what is the most likely clinical features? Phenolphthalein purpura, ITP, penicillin allergy, SLE, TTP. টিটিপি এটা হচ্ছে TTP. এপিলেপটিক ফিট আছে টিটিপি হ্যাঁ, নিউরোলজিক্যাল ইনভলভমেন্ট আছে। আচ্ছা, পরের কোশ্চেন, a 45-year-old woman presents to the rectal bleeding, weight loss. ওকে, তাহলে rectal bleeding সাথে হচ্ছে weight loss. So she is found to have a metastatic adenocarcinoma of the colon. She was previously fit and well and takes no regular medication. A regime of combination chemotherapy with the cisplatin is planned. So what is the major advantage of cisplatin over 5-fluorouracil? Eliminated by the kidney, half-life, oral administration, reversible toxicity, volume of distribution. Oral administration. অ্যাডমিনিস্ট্রেশন ক্যাপসিটাবাইন, এটা হচ্ছে ওরাল অ্যাডমিনিস্ট্রেশন করা যায় এই ট্যাবলেটটা। এটা হচ্ছে 5-fluorouracil একটা প্রুভ ড্রাগস, এটা হচ্ছে ওরাল ক্যাপসিটাবাইন হিসাবে পেশেন্টকে দেওয়া যায়। আর হচ্ছে 5-fluorouracil তো একদম সরাসরি আইভি ফর্মে দেয় আর কি। অর্থাৎ এটা হচ্ছে ইউজুয়ালি যে পেশেন্ট গুলো সলিড টিউমার পেশেন্ট থাকে তাদেরকে দেওয়া হয়, মানে কেমোথেরাপি দেওয়ার পরে মানে 5 দিন পর থেকে বা 7 দিন পর থেকে শুরু করে আবার ওই ইন বিটুইন কেমোথেরাপি তখন হচ্ছে এটা কন্টিনিউ করে ক্যাপসিটামিনটা। এটার একটা গুরুত্বপূর্ণ সাইড ইফেক্ট হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করে, এটা মনে রাখেন। সিসপ্লাটিন, ভিনক্রিস্টিন এবং ক্যাপসিটামাইন এগুলো হচ্ছে পেরিফেরাল নিউরোপ্যাথি করে থাকে।
64-year-old lady presents with a tiredness to her GP. Routine examination reveals that 2 centimeter splenomegaly. Blood reveal WBC হচ্ছে 15, neutrophil count হচ্ছে 90%, hemoglobin 120 gram per liter, platelet হচ্ছে 650. Which one of the following is the most likely diagnosis? Platelet এর পরিমাণ অনেক বেড়ে গেছে। ALL, CLL, CML, essential thrombocythemia, multiple myeloma. Essential thrombocythemia. Essential thrombocytopenia. Essential thrombocythemia, যেহেতু প্ল্যাটলেটের পরিমাণ অনেক বেশি, সো এটা বলতে পারি। আরটা হচ্ছে এই পেশেন্ট গুলার এসেনশিয়াল থ্রম্বোসাইটোপেনিয়ার যে পেশেন্ট থাকে তাদের কিন্তু আপনার হিমোগ্লোবিনের পরিমাণও বাড়ে, প্লাস ডাব্লিউবিসির পরিমাণও কিছুটা হলেও বাড়ে। হ্যাঁ, কারণ এটাও এক ধরনের মাইলোপ্রলিফারেটিভ ডিসঅর্ডার, এসেনশিয়াল থ্রম্বোসাইথেমিয়া যেটা এটা। This 64-year-old lady has the normal hemoglobin level. She has the neutrophilia splenomegaly with raised platelet count. This would therefore be compatible with the essential thrombocytopenia. So treatment is in a lady of this age would be with the myeloproliferative agent such as the hydroxycarbamide to reduce the platelet count, along with the anti-platelet drugs such as aspirin. Which of the following is the most appropriate intervention to prevent the urate nephropathy? এমনি বলে ফেলেন কোনটা দিবেন। urate রাসবুরিকা। raspberry. অ্যালোপিরিনলটা যেন কখন দিই ভাইয়া? অ্যালোপিরিনলটা হচ্ছে as per prophylactic হিসাবে ইউজ করা হয় আর কি। একিউট কন্ডিশনে ধরেন কোন একটা মানে হাই গ্রেড লিম্ফোমার যে পেশেন্ট গুলো থাকে সেগুলো তো হচ্ছে লাইক একিউট মাইলোসাইটিক লিউকেমিয়া। হ্যাঁ, তো এই পেশেন্ট গুলোর হয় কি আপনার ব্লাস্ট সেলের পরিমাণ অনেক বেশি থাকে, সেলুলার কম্পোনেন্ট অনেক বেশি থাকে, তখন এগুলো ওই কেমোথেরাপি দিলে হচ্ছে সাথে সাথে মানে অনেক বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড বের হয়ে যায়। তো সেটাকে নিউট্রালাইজ করার জন্য একিউটলি আমরা হচ্ছে রাসবেরিক অ্যাসিডটা দিলে খুব ভালো কাজ করে। আর কোন পেশেন্ট ধরেন আমরা সাসপেক্ট করতেছি তার ইউরিক অ্যাসিড স্টোন হয়েছে, ওটা রিলেটেড করে তার গাউট হয়েছে, তখন সেই ক্ষেত্রে আমরা অ্যাজ পার প্রোফাইলিক্স হিসাবে মানে লো ডোজ মেইনটেনেন্স হিসাবে আমরা হচ্ছে অ্যালোপিরিনটা দিয়ে থাকি আর কি। পরের কোশ্চেনটা আসি, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট লাইকলি কজ অফ আর অ্যানিমিয়া? A 20-year-old woman presents to the antenatal clinic for her booking visit. She speaks very little English, comes to the South Mediterranean region. এই যে মেডিটেরিয়ান, ঠিক আছে, একটু আগে একটা কথা বলছিলাম, মেডিটেরিয়ান মানে হচ্ছে যে তুরস্ক থাকে না, এই দেশগুলো, লেবানন, ইটালি গুলো। And 20 weeks pregnant in her first pregnancy. No medical history of notes can be obtained. So এখানে হিমোগ্লোবিন দেন 10.1, হেমাটোক্রিট 0.38, আরবিসি ওকে, এমসিবি পরিমাণ দেখেন 63, কমে গেছে। তার মানে হিমোগ্লোবিনটা হচ্ছে নরমালের লোয়ার সাইডে, আবার এমসিবির পরিমাণ অনেক বেশি, আর পেশেন্ট হচ্ছে মেডিটেরিয়ান রিজনের। ডায়াগনোসিস বলেন। মেগাপ্লাস্টিক অ্যানিমিয়া, ভেজিটেরিয়ান, থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়া ট্রেড যেটা, হ্যাঁ ট্রেড যেটা, সেটা হবে, কারণ এখানে এমসিবি হচ্ছে কম আর হিমোগ্লোবিন হচ্ছে লোয়ার সাইডের আপার পার্ট, মানে 9-এর বেশি যেটা বলে আর কি আমরা, ঠিক আছে। এই যে একটা ডিসপ্রপোর্শনেট, এটা হচ্ছে বিটা থ্যালাসেমিয়া ট্রেটে পাওয়া যায়। আর থ্যালাসেমিয়া মোর কমন ইন দ্য মেডিটেরিয়ান রিজন। তাহলে অ্যানিমিয়ার মোস্ট কমন কজ হচ্ছে বিটা থ্যালাসেমিয়া ট্রেট। Which of the following is the next most appropriate investigation? Most appropriate investigation কি দিব? So possible lytic lesion আছে, হ্যাঁ, lytic lesion এবং প্রোটিন হচ্ছে ইউরিনের মধ্যে প্রেজেন্ট। ডায়াগনোসিস কি হতে পারে? মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা। মাল্টিপল মাইলোমা। এই যে দেখেন ওল্ড এজের একটা পেশেন্ট, ঠিক আছে, সাথে হচ্ছে ব্যাক পেন আছে, এটা খুব ইম্পর্টেন্ট। যাতে ওল্ড এজের পেশেন্ট, ব্যাক পেন থাকবে, ক্যালসিয়াম লেভেল বেশি, প্রোটিন থাকবে ইউরিনে, এবং পসিবল লাইটিক লেশন, দ্যাট মিন্স মাল্টিপল মাইলোমা। চয়েস অফ ইনভেস্টিগেশন ইমিউনোগ্লোবুলিন ইলেক্ট্রোফোরেসিস। আচ্ছা, so which one of the following correctly describe the function of desmopressin in the treatment of hemophilia A? তাহলে ডেসমোপ্রেসিন কি করে হেমোফিলিয়া এ ট্রিটমেন্টের জন্য ক্ষেত্রে? নিউ বর্ন উইলবার্ন ফ্যাক্টর, না রিলিজ পি ফ্রম বর্ন উইলবার্ন ফ্যাক্টর মনে হয়। হ্যাঁ, বর্ন উইলবার্ন ফ্যাক্টরটা মেইনলি হচ্ছে সে রিলিজটা
প্রিফর্ম যেটা ওটাকে প্রিফর্ম যেটা এটা হ্যাঁ তো তৈরি হওয়া থাকে, এটা জাস্ট হচ্ছে রিলিজ করা যায় আর কি। তাহলে এই যে প্রিফর্ম রিলিজ রিলিজ প্রিফর্ম বর্ন উইলব্রান্ড ফ্যাক্টর। What diagnosis fit best with this clinical picture? Okay, diagnosis. তাহলে এখানে দেখেন একটা অঙ্কোজিন বিসিআর এবিএল ডিটেক্ট করা হয়েছে, হ্যাঁ, তাহলে এইটা দিয়েও তো আমরা একটা ডায়াগনোস করে ফেলতে পারি। বিসিআর এবিএল জিন কোথায় পাই? অনেক মাইলয়েড লিউকেমিয়া, অনেক মাইলয়েড লিউকেমিয়ার ক্ষেত্রে আমরা পেয়ে থাকি। Which investigation most likely to reveal the underlying diagnosis? Reveal the underlying diagnosis. Okay, so এখানে বলছেন 18 years old woman with referred to the hematology outpatient department by the gynecologist. He couldn't find the structural hormonal cause of severe menorrhagia. Okay, so unremarkable apart from pallor আছে and no medication. এখানে হিমোগ্লোবিন কমে গেছে, MCP 71, WBC ওকে, প্লাটলেট ওকে, এন্ড লিভার ফাংশন, রেনাল ফাংশন আর নরমাল, হার প্রথম বিন টাইম অ্যাজ ইজ হার প্রথম বিন টাইম। ওকে, তাহলে সিভিয়ার মেনোরেজিয়ার একটা পেশেন্ট। ওকে, আর এখানে প্লাটলেট হচ্ছে হ্যাঁ প্লাটলেটটা হচ্ছে 100 501 আছে। আচ্ছা, so what investigation is most likely to reveal the underlying disorder? Factor 8C level, so bone marrow aspirate, serum ferritin, APTT, von Willebrand factor level. বর্ন উইলিব্রান্ড ফ্যাক্টর। তাহলে মোস্ট হচ্ছে আমাদের হেরিডিটারি যে ব্লিডিং ডিসঅর্ডারটা আছে, হ্যাঁ, তার মধ্যে মোস্ট কমন হচ্ছে বর্ন উইলিব্রান্ড ফ্যাক্টর, যেটা ইউজুয়ালি আমাদের কাছে মেনোরেজিয়া, এপিস্টেক্সিস এই ধরনের ফিচার গুলো নিয়ে আসবে পেশেন্ট গুলো, এবং পেশেন্টের এজ কিন্তু কম, 18 বছর। হ্যাঁ, সেটা হচ্ছে বর্ন উইলিব্রান্ড ফ্যাক্টর ডিসঅর্ডার আছে কিনা সেটা হচ্ছে আমরা ফাইন্ড আউট করতে হবে। This woman has microcytic anemia, which is likely to be iron deficient as a result of heavy period. There is a reactive thrombocytosis. In a female patient, symptoms of coagulopathy are most likely to be associated with the von Willebrand disease. আচ্ছা, পরের কোশ্চেন বলছে a 62 years old woman with a platelet হচ্ছে অনেক বেড়ে গেছে and has been diagnosed with the essential thrombocytosis after an exhaustive search failed to reveal any reactive cause for her elevated platelet count. Her platelet count has been greater than 1 million for the others than 6 months. The most appropriate therapy now that a diagnosis of essential thrombocytosis has been established is অ্যাসপিরিন দিব, অ্যাসপিরিন হাইড্রোক্সি কার্বোমেট দিব, ক্লোপিডোগ্রাল দিব, নাকি ইন্টারফেরন গামা দিব, নাকি প্লাটলেস প্যারিসিস করব? এসেনশিয়াল থ্রম্বোসাইটোসিস, ঠিক আছে, আমাকে তো এখন হচ্ছে প্লাটলেটের পরিমাণ কমাইতে হবে, তৈরির পরিমাণ, আনটিল ডায়াগনোসিস অর এস্টাবলিশড হওয়ার আগ পর্যন্ত। তাহলে প্লাটলেট কমায় কোন ড্রাগটা? হাইড্রক্সিকার্বামাইড। হাইড্রোক্সি কার্বামাইড, এটা হচ্ছে একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে যেহেতু প্লাটলেটের পরিমাণ বাড়ে গেছে, তাহলে তার থ্রম্বো এম্বোলিজম হওয়ার একটা পসিবিলিটি আছে। হ্যাঁ, সেই থ্রম্বো এম্বোলিজমটাকে প্রিভেন্ট করার জন্য আমরা দিব এখানে একটা অ্যান্টিপ্লাটলেট, যেটা হচ্ছে অ্যাসপিরিন। তাহলে কার্বামাইড, তাহলে aspirin and hydroxycarbamide would be the current treatment for this patient now that a diagnosis of essential thrombocytosis has been established. Hydroxycarbamide will reduce the platelet count, aiming for the platelet count less than 400 নিচে আনতে হবে। আর aspirin important to reduce the macrovascular complication. So therapeutic plasmapheresis considered most effective in which one of the following types of hemolytic anemia? তাহলে প্লাজমাফেরেসিস কোথায় করা হয়? হেমোলাইটিক অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া, থ্যালাসেমিয়া মেজর, SLE অ্যাসোসিয়েটেড উইথ হেমোলাইটিক অ্যানিমিয়া, PNH অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া। মাইক্রোপ্লাজমা নিউমোনিয়ার সাথে যেটা থাকে হেমোলাইটিক অ্যানিমিয়া অ্যাসোসিয়েটেড উইথ মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া। সো মাইক্রোপ্লাজমার সাথে যেটা অর্থাৎ হেমোলাইটিক অ্যানিমিয়া থাকে, সেটার ক্ষেত্রে আমরা প্লাজমা ফেরেসিস করতে পারি, কারণ ওটা হচ্ছে অ্যান্টিবডি মেডিয়েটেড। ঠিক আছে, মাইক্রোপ্লাজমা যেটা আমরা তো জানি যে কোল্ড অ্যান্টিবডি যেটা আছে লাইক হচ্ছে আইজিএম মেডিয়েটেড করে এখানে হেমোলাইসিসটা হয়ে থাকে মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া পেশেন্টের।
সেই জন্য আমরা প্লাজমাফেরেসিস করে অ্যান্টিবডিটা বের করে দিলে পেশেন্টের হচ্ছে হেমোলাইসিসটা প্রিভেন্ট হয়। In hemolytic anemia associated with the mycoplasma pneumonia is most effective use of therapeutic plasmapheresis. So mycoplasma pneumonia can induce the cold agglutinin that are IgM antibodies. This can then go on to cause autoimmune hemolytic anemia. It should be noted that this condition is very rare, and this indication of plasmapheresis is not commonly seen. Where is the most likely location of primary extranodal malignant lymphoma is non-immunocompromised patient, kidney, upper gastrointestinal tract, brain, lungs, এবং spleen. লাংস এটা আমি নিজে জানি না, আর অবশ্য আপার গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্টে হয়। তাহলে এক্সট্রানোডাল ম্যালিগন্যান্ট লিম্ফোমার ক্ষেত্রে non-immunocompromised patient. The upper gastrointestinal tract is the most likely location of primary extranodal lymphoma. Primary extranodal lymphoma, upper GIT, okay? In patients are not immunocompromised. The stomach is the most common site of primary gastrointestinal lymphoma, followed by the small intestine, okay? Esophagus and primary colorectal lymphoma are rare. And most commonly gastrointestinal tract. Which of the following is the fits best with the clinical with the diagnosis? Best fit করে কোনটা? A 54-year-old man comes to the hematology clinic for review. He has recently been diagnosed with hairy cell leukemia. Okay, which of the following are best with the diagnosis? কোনটা হবে? An activating BRAF mutation is implicated. CD103 expression rules out the condition. Cells lack of CD20. Cells always express CD5. Hypocellular almost like on the bone marrow examination. Activating PRAF mutation. PRF mutation. Hairy cell leukemia. isoform of RAF করে তো Okay. B600E যেটা হ্যাঁ, তাহলে BRAF B600E যেটা, হ্যাঁ, তাহলে activating mutation of the BRAF isoform of RAF যেটা হচ্ছে BRAF B600E has been implicated in the pathogenesis of the high HCl and is present in the majority of the case, usually those with the increased cellularity on the bone marrow examination. Hairy cell leukemia, na? And it's a BRAF B600E. Okay. Okay, এটা হচ্ছে last question আজকে. Which of the following is the likely to be most effective in reversing the patient's effects of altiplase? Okay, altiplase এর effect reverse করতে গেলে আমাদের নিচে কোনটা দিতে হবে? So আগে দেখি severity দেখি. A 26-year-old woman with a history of factor V latent mutation present to the emergency department with left-sided pruritic chest pain and saturation হচ্ছে 91 and BP হচ্ছে 90/60 and tachycardic on 100. The medical personnel elect to thrombolize her, but the altiplase is given single rapid IV bolus rather than 2 hours infusion. Within a few minutes, she begins to bleed profusely from her rectum and her large upper GI bleed. And her BP হচ্ছে fall করছে 75 থেকে 50%. মানে severe condition চলে গেছে আর কি. Which of the following is the most likely effective in receiving the systemic effect of altiplase? Fresh frozen plasma Fresh frozen plasma. দিব, ভিটামিন কে দিব, দিব ফ্রেশ FFP দিব। ট্রানএক্সামিক অ্যাসিড। আচ্ছা, এখানে ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব না, কারণ এখানে তো আর প্লাজমার ঝামেলা নাই না। এটা তো ক্লটিং দেওয়া যেতে পারে, ক্লটিং অ্যাজ এ ক্লটিং ফ্যাক্টর হিসেবে দেওয়া যেতে পারে। প্রথম প্রোটামিন সালফেট হচ্ছে আমরা সাধারণত ল মলিকুলার হেপারিন দিলে তাদেরকে দিই। আচ্ছা, পেশেন্ট দিছে অ্যান্টিপ্লেটলেট, অ্যালটিপ্লেস, থ্রম্বোলাইটিক ইভেন্ট দিছে। প্রতিদিন কমপ্লেক্স কনসেন্ট্রেট তো হবে না, এটা 2-7-9 হিলে ট্রানএক্সামিক অ্যাসিড দেওয়া যায়, যে ভেসো কনস্ট্রিকশন করে ব্লিডিং ট্রেনিং গুলো কমাবে।
ভিটামিন কে না, ওইটাই ট্রানএক্সামিকই হবে এটা। Tranexamic acid is an antifibrinolytic compound which is potent competitive inhibitor of the activation of plasminogen to plasmin. At much higher concentration, it is non-competitive inhibitor of plasmin. For these reasons, it is the most appropriate initial option here. Okay. So, এই হচ্ছে আমাদের আজকের 60 কোশ্চেন।